আচ্ছা আচ্ছা। এবার তোমাদেরকে বলি যে তোমরা দেখেছো যে অলরেডি আমি আমার চ্যানেলে মোটামুটি বলেছি আর কি, যে মাদ্রাসাতে তোমাদের যে প্রশ্নগুলো যেগুলো কনফিউশন আছে, দেখবে একদম লেটেস্ট যে ভিডিও দিয়েছি ওতে সব কিছু ক্ল্যারিফাই করা আছে। আর তোমরা বলছিলে যে আগের দিন যে কত মোটামুটিভাবে হতে পারে আর কি, কাট অফ মার্কস কত হতে পারে, তো সেগুলো আমি আলোচনা করেছি, ঠিক আছে। মোটামুটিভাবে 60, মানে 60 থেকে 65-এর মধ্যে হতে পারে, কারণ প্রশ্ন তো অনেকটা ইজি হয়েছিল। কিছু কিছু প্রশ্ন কেবলমাত্র 3-4টে কোয়েশ্চেন্স কনফিউশন আছে, কিন্তু বাকিগুলো ঠিকই আছে। তো সেই কারণের জন্য এরকম হতে পারে। তো যাই হোক, তোমরা পরীক্ষা যেরকম দিয়েছে এবার দেখা যাক, এবার সামনে তোমাদের এগিয়ে যাওয়ার পালা, ঠিক আছে। বলো এই প্রসঙ্গে কেউ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো ফার্টিলাইজেশন। আগের দিন আমি যেটা পড়িয়েছিলাম তোমাদের ডেভেলপমেন্টাল বায়োলজিতে, আগের দিন কি পড়িয়েছিলাম মনে আছে? ঠিক আছে। হ্যাঁ, আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হলো গ্যামেটোজেনেসিস এবং তার সঙ্গে সঙ্গে স্পার্ম এবং এগ। তো আজকে আমরা যেটা পড়বো ডেভেলপমেন্টাল বায়োলজির আরও একটা গুরুত্বপূর্ণ টপিকস, তো সেটা হলো আমাদের ফার্টিলাইজেশন, ঠিক আছে। দেখবে যে যে কোনো রকমের প্রশ্ন আমরা যখন দেখছিলাম যে মাদ্রাসারি কোয়েশ্চেন্স তুমি যদি ধরো তাহলে কনসেপচুয়াল, কিন্তু টোটাল বিষয়টা কিন্তু কনসেপচুয়াল। কিন্তু নোটসে যেগুলো কনসেপচুয়াল পোর্শন আছে আমি সেগুলো হাইলাইট করেছি, এবং তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি বলবো যে কোন অংশগুলো তোমাদেরকে বেশি করে ফোকাস করতে হবে। এবং ডেভেলপমেন্টাল বায়োলজি যখন নোটসটা দেখবে, আশা করি তোমরা একটু দেখেছো, তো সেক্ষেত্রে বিভিন্ন সেল সিগন্যালিং মেকানিজম আছে, তো সেই সেল সিগন্যালিং মেকানিজমের সবগুলো যে তোমাদেরকে ঠিকভাবে পড়তে হবে সেরকম নয়, কিছু কিছু স্পেসিফিক অংশ তোমাদেরকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো ফার্টিলাইজেশন। দেখো ফার্টিলাইজেশন মানে কি, আমরা জানি যে গ্যামেটোজেনেসিসে আমরা দেখেছিলাম যে স্পার্ম এবং ওভাম তৈরি হয়। সুতরাং ফার্টিলাইজেশন হলো সেই প্রসেস যে প্রসেসে স্পার্ম আর ওভাম ইউনাইটেড হয়, মানে একসঙ্গে হয়ে তারা একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করে, তো তাকেই আমরা বলবো ফার্টিলাইজেশন, ঠিক আছে। দেখো, এক্ষেত্রে এই যে বইটা আছে এটা হলো গিলবার্টের বই, এবং নোটসও করা আছে কিন্তু টোটাল গিলবার্টের বই থেকে, সেই জন্য ম্যাক্সিমাম পোর্শন সেল সিগন্যালিং দেওয়া আছে, কিছু কিছু অংশ আমাদের সেল সিগন্যালিংয়ে লাগবে। আগে প্রথমে দেখিয়ে দিই। তো ফার্টিলাইজেশন যখন আমরা পড়বো, আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে কিছু মডেল অর্গানিজম আছে। দেখো অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে ফার্টিলাইজেশনে কেন কেবলমাত্র সি আর্চিনের ফার্টিলাইজেশনটা বেশি করে স্ট্রেস দিতে হয়। কারণ যেগুলো মডেল অর্গানিজম আছে সি আর্চিনের উপরেই প্রধানত ফার্টিলাইজেশনের এক্সপেরিমেন্টগুলো করা হয়েছিল। এর সঙ্গে সঙ্গে সি আর্চিনটাকেই আমরা মেনলি ফোকাস করব। এর সঙ্গে সঙ্গে ম্যামালিয়ান ফার্টিলাইজেশনেরও কিছু কিছু অংশ যেগুলো ইম্পর্টেন্ট, তো সেগুলোও আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, নোটসে কোন অংশগুলো আছে? ফার্টিলাইজেশন, প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো ফার্টিলাইজেশনে কোন ঘটনা ঘটে, এবং তারপরেই যে পোর্শনটা আমরা দেখব যেটা, তো সেটা হলো প্রধানত এই যে এগ আছে, অর্থাৎ সি আর্চিনের যেহেতু আমরা ফার্টিলাইজেশন আমরা পড়তে চলেছি, সুতরাং ফার্টিলাইজেশনে মেনলি বিভিন্ন মেমব্রেনগুলোকে কভার করতে করতে প্রধানত স্পার্ম এগিয়ে যায়। তাহলে সি আর্চিনে কোন কোন মেমব্রেনকে স্পার্ম ধীরে ধীরে কভার করবে সেটাই আমাদেরকে পড়তে হবে। এক্ষেত্রে 3টে মেমব্রেন আছে, ভালো করে মাথায় রাখবে। একটি হলো এগ জেলি, এবং সেকেন্ড হলো ভাইটালাইন মেমব্রেন, এবং থার্ড হলো সেল মেমব্রেন মানে প্লাজমা মেমব্রেন। তার মানে এগ জেলি হচ্ছে সব থেকে আউটার মেমব্রেন, এগের বাইরের দিকে যে মেমব্রেন সেটাই আউটার মেমব্রেন, এবং তার ভিতরে যেটা আছে সেটা হলো ভাইটালাইন মেমব্রেন। দেখো ব্ল্যাক কালারে যেটা আছে এটাই ভাইটালাইন মেমব্রেন, এবং এই ভাইটালাইন মেমব্রেন ক্রস করে স্পার্ম যেখানে যাবে তো সেটাই হলো প্লাজমা মেমব্রেন। এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা একটু তোমরা না বুঝলে কিন্তু ফার্টিলাইজেশনের টোটাল প্রসেস বুঝতে পারবে না। তারপরে দেখো ফার্টিলাইজেশনের বিভিন্ন ইভেন্ট আছে, মানে অ্যাপ্রোচ অফ দ্য স্পার্ম টু দ্য এগ। দেখো স্পার্ম আর এগ তো বা শুক্রাণু বা ডিম্বাণু এরা প্রধানত ডিফারেন্ট অর্গানিজমের ক্ষেত্রে মধ্যে থাকে। তাহলে এই স্পার্ম এবং এগ প্রথমে কি করতে হবে, স্পার্মকে এগের কাছে যেতে হবে, তো এই ঘটনাকেই আমরা বলছি অ্যাপ্রোচ অফ দ্য স্পার্ম টু দ্য এগ। তো কিভাবে এই ঘটনা ঘটে তো সেটা আমরা দেখব, এবং তার সঙ্গে সঙ্গে দেখো সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট বিটুইন স্পার্ম অ্যান্ড এগ মেমব্রেন। তাহলে প্রথমে কি হলো, প্রথমে স্পার্ম কিন্তু এগের কাছে এলো, এটা হলো স্পার্ম এবং এটা এগ, এগের কাছে এলে তবেই না তাদের মধ্যে কন্ট্যাক্ট হবে। তাহলে ফার্টিলাইজেশনের সেকেন্ড যে ইভেন্ট যেটা হচ্ছে, তো সেটাই হলো কন্ট্যাক্ট বিটুইন স্পার্ম আর এগ। আমি যেরকম সিকোয়েন্সে তোমাদের পড়াবো, নোটসটাও তোমরা সেরকম সিকোয়েন্সেই পড়বে, ঠিক আছে। থার্ড যে ইভেন্ট কি হলো, যখন মেমব্রেন যখন পরস্পরের সঙ্গে ফিউজড হয়ে গেল, একটি স্পার্মের মেমব্রেন আরও একটা এগ, একটি মাত্র এগ মেমব্রেনের সঙ্গে ফিউজড হয়ে যায়। এরপরে কি হবে, এরপরে যাতে বাকি কোনো স্পার্ম যাতে এগের সঙ্গে যুক্ত হতে না পারে, তো সেই জন্য যে ঘটনাটা ঘটবে তো সেটাই হলো প্রিভেনশন অফ পলিস্পার্মি। যদি পলিস্পার্মি হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে সেটা এক্ষেত্রে লেখা আছে। আর এক্ষেত্রে তাহলে দেখো, প্রিভেনশন অফ পলিস্পার্মি মানে একাধিক স্পার্ম যাতে এগের মধ্যে এন্ট্রি নিতে না পারে।
কেবলমাত্র একটি স্পার্মই কিন্তু এগের সঙ্গে যুক্ত হয়। তাহলে এই যে প্রিভেনশন অফ পলিস্পার্মি, এটা প্রধানত দুটো ব্লকে হয়। একটি হলো ফার্স্ট ব্লক, তো এই যে এফএএসটি ফার্স্ট ব্লক, এটা এফআইআরএসটি নয়, এটা ফার্স্ট ব্লক মানে কি, খুব প্রথমেই যখন স্পার্ম যখন এগ মেমব্রেনের সঙ্গে যুক্ত হয়, খুব দ্রুত কিন্তু এমন কিছু চেঞ্জেস ঘটে যে কিছু সময়ের জন্য প্রধানত স্পার্ম কিন্তু আর এগে পেনিট্রেট করতে পারে না, মানে অন্য স্পার্ম কিন্তু আর এগের মধ্যে ঢুকতে পারে না। তো এই ঘটনাকেই আমরা বলবো ফার্স্ট ব্লক। কিন্তু ফার্স্ট ব্লকের যে টাইম, সেই ডিউরেশনটা অনেকটা কম, এটা কিন্তু পলিস্পার্মিকে প্রিভেন্ট করার জন্য উপযুক্ত নয়। তো সেই কারণের জন্য আরও একটা ব্লকিং মেকানিজম চলবে, তো তাকেই আমরা বলবো স্লো ব্লক টু দ্য পলিস্পার্মি। তাহলে প্রিভেনশন অফ পলিস্পার্মি যে ইভেন্ট যেটা আছে সেটা প্রথমত দুটো ব্লক হবে, একটি ফাস্ট ব্লক আর একটি হলো স্লো ব্লক। তো ফাস্ট ব্লক এবং স্লো ব্লকে কি ঘটনা ঘটে সেটা আমরা দেখবো এক্ষেত্রে। দেখো, স্লো ব্লক অফ পলিস্পার্মিতে যে ঘটনাটা ঘটবে, তো সেটাই হলো ফার্টিলাইজেশন মেমব্রেন তৈরি হবে। এমন একটা মেমব্রেন তৈরি হবে যে মেমব্রেন ক্রস করে স্পার্ম যেতে পারবে না, তো এটাই হলো ফার্টিলাইজেশন মেমব্রেন। তাহলে যখনই এক্ষেত্রে একটি স্পার্ম যখন এন্ট্রি নিয়ে নিল, প্রিভেনশন অফ পলিস্পার্মি হয়ে গেল, এরপরে কি হবে, স্পার্ম যখন এগের সঙ্গে যখন যুক্ত হবে, তখন এগের কিন্তু কিছু এগ যেটা স্লাগিস ছিল, দেখো ডিম্বাণু কি হয়, ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবে একটা জায়গাতে রিসাইড করে থাকে, মানে সেই জায়গাতেই সে কেবলমাত্র থাকে। তারপরে স্পার্ম তার কাছে আসে, আসার পরে যখন দুজনের মধ্যে কন্ট্যাক্ট হয়, তাহলে যে এগ যেটা এতক্ষণ ইনঅ্যাক্টিভ ছিল, সেই এগ কিন্তু এবার অ্যাক্টিভ হয়ে যাবে। কেন? কারণ পরবর্তীকালে চেঞ্জেসগুলো কিন্তু ডিম্বাণুর মধ্যেই হবে। তার যা সেখান থেকে ক্লিভেজ হবে, তার ফলে ব্লাস্টুলা তৈরি হবে, প্লাস অন্যান্য বিভিন্ন চেঞ্জেসগুলো হবে। তো সেই কারণের জন্য অ্যাক্টিভেশন অফ দ্য এগ মেটাবলিজম, এগের এবার মেটাবলিক বিভিন্ন রকম রিয়াকশানের জন্য এগ প্রধানত অ্যাক্টিভেটেড হবে, এটা হলো চতুর্থ স্টেপ। এবং পঞ্চম যে স্টেপ আছে সেটা হলো ফিউশন অফ, তাদের দুজনের নিউক্লিয়াস প্রধানত ফিউজড হয়ে যাবে, ফিউশন অফ জেনেটিক মেটেরিয়াল, অর্থাৎ স্পার্ম এবং এগের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের জেনেটিক মেটেরিয়াল এক্ষেত্রে ফিউজড হয়ে যাবে। তো এরকমভাবেই প্রধানত আমাদের মানে টোটাল ফার্টিলাইজেশন প্রসেসটা সম্পন্ন হয়, ঠিক আছে। এবং লাস্ট আমি যেটা দিয়ে দিয়েছি একটা বই থেকে, তো এই বইতে দেখো ডিটেলস এক্ষেত্রে কত সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। ধরা যাক পরীক্ষার সময় তুমি হয়তো এত কিছু তোমার মনে থাকছে না, তাহলে এই স্টেপগুলো তুমি এই বই থেকে তুমি তখন পড়ে নিতে পারবে। একদম খুব সুন্দরভাবে এক্ষেত্রে এক্সপ্লেন করা আছে, ছবির সাহায্যে তোমরা বুঝতে পারবে যে সি আর্চিনের অবভিয়াসলি এক্ষেত্রে, তো সি আর্চিনের কি করে ফার্টিলাইজেশন হচ্ছে, একদম এক্ষেত্রে এক্সপ্লেন করা আছে, একদম সিকোয়েন্সিয়ালি এটা এক্সপ্লেন করা আছে, ঠিক আছে। তো এরকমভাবেই আমরা প্রধানত ফার্টিলাইজেশন পড়ব। দেখো, ফার্টিলাইজেশন হলো সেই পদ্ধতি হোয়ার বাই দ্য স্পার্ম অ্যান্ড দ্য এগ কালেকটিভলি কল দ্য গ্যামেট। তাহলে স্পার্ম এবং এগ এই দুজনকে আমরা গ্যামেট বলছি, এবং এই গ্যামেট যে স্ট্রাকচারে তৈরি হয়, তো সেটাই হলো গোনাড, ফিউজ টুগেদার টু বিগিন দ্য ক্রিয়েশন অফ এ নিউ ইন্ডিভিজুয়াল হুজ জিনোম ইজ ডিরাইভড ফ্রম বোথ পেরেন্টস। তাহলে ফার্টিলাইজেশন এক্ষেত্রে গিলবার্টের বইতে ফার্টিলাইজেশনের যে ডেফিনেশন দেওয়া আছে, যে স্পার্ম এবং এগ যাকে আমরা বলবো গ্যামেট, এই দুটো যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়, তার ফলে একটা নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হয়, এবং সেই যে ইন্ডিভিজুয়াল, তার মধ্যে বোথ পেরেন্টস মানে মেল এবং ফিমেল, মানে পিতা এবং মাতা দুজনেরই কিন্তু জিন থাকে। শুধুমাত্র যেগুলো হাইলাইট করেছে ভালো করে পড়বে, এবং যেগুলো দাগ দেওয়া আছে এগুলো জাস্ট রিডিং পড়বে, ঠিক আছে। দাস দ্য ফার্স্ট ফাংশন অফ দ্য ফার্টিলাইজেশন ইজ টু ট্রান্সমিট দ্য জিনস ফ্রম দ্য পেরেন্ট টু অফস্প্রিং। তাহলে ফার্টিলাইজেশনের যে ফাংশন, দেখো যেহেতু কনসেপচুয়াল, তোমাকে কিন্তু ভালো করে এই অংশগুলো মাথায় রাখতে হবে। ফার্টিলাইজেশনের অ্যাকচুয়াল ফাংশন কি, দুটো ফাংশন ফার্টিলাইজেশন করে। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে যে পেরেন্টস থেকে অফস্প্রিংয়ের মধ্যে প্রধানত জিনের ট্রান্সফার হবে, এবং সেকেন্ড যেটা ইজ টু ইনিশিয়েট ইন দ্য এগ সাইটোপ্লাজম। দেখো, যখন এই জিন যখন ট্রান্সফার হয়ে গেল এগের মধ্যে, এবার এগের কিন্তু পরবর্তীকালে চেঞ্জগুলো কোথায় হবে, ডিম্বাণুর মধ্যে হবে। এগ মানে ডিম্বাণু, তো ডিম্বাণুর মধ্যে যে চেঞ্জেসগুলো হবে সেই কারণের জন্য ডিম্বাণুকে কিন্তু অ্যাক্টিভ হতে হবে। তাহলে ফার্টিলাইজেশনে প্রধানত দুটো ইম্পর্টেন্ট ইভেন্ট হয়, একটা হলো জেনেটিক মেটেরিয়ালের ফিউশন, এবং সেকেন্ড যেটা সেটা হলো এগকে অ্যাক্টিভ করা। তো একেই আমরা বলবো এটাই হচ্ছে প্রধানত ফার্টিলাইজেশনের মেন টার্গেট। সুতরাং ফার্টিলাইজেশনের দুটো টার্গেট, নাম্বার ওয়ান হচ্ছে জেনেটিক মেটেরিয়াল প্রধানত অফস্প্রিংয়ে যাবে, এটাই এক নাম্বার কাজ, এবং সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে যে এগকে প্রধানত অ্যাক্টিভ করবে, কারণ এগের মধ্যেই পরবর্তীকালে ব্লাস্টুলেশন, গ্যাস্টুলেশন এই সমস্ত প্রসেসগুলো সম্পন্ন হয়। যদি কোনোভাবে ফার্টিলাইজেশনের কিছু কিছু স্টেপ আছে, এক্ষেত্রে দেখো যে কতগুলো স্টেপে প্রধানত ফার্টিলাইজেশন সম্পন্ন হয়। প্রথম যে স্টেপ আছে কন্ট্যাক্ট অ্যান্ড রিকগনিশন বিটুইন স্পার্ম অ্যান্ড এগ। তো প্রথমেই কি হবে, যে ডিম্বাণু যেটা আছে, এগ যেটা আছে, তো সেই এগ প্রথমে মানে স্পার্ম প্রথমে এগের সঙ্গে যুক্ত হবে, এবং তার সঙ্গে সঙ্গে এগকে কিন্তু চিনতে হবে।
রেকগনিশন মানে কি কোনো স্পিসিস স্পেসিফিক এগের সঙ্গেই কিন্তু মানে স্পিসিস স্পেসিফিক স্পার্ম প্রধানত যুক্ত হয়। তো সেই জন্য বলছে কন্ট্যাক্ট অ্যান্ড রেকগনিশন বিটুইন স্পার্ম অ্যান্ড এগ। ইন মোস্ট কেসেস দিস এনশিওরস দ্যাট দ্য স্পার্ম অ্যান্ড দ্য এগ আর অফ দ্য সেম স্পিসিস, মানে একই প্রজাতির শুক্রাণু আর ডিম্বাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়। এরপরে কি হবে, রেগুলেশন অফ দ্য স্পার্ম এন্ট্রি ইন্টু দ্য এগ, অনলি ওয়ান স্পার্ম। দেখো যখনই স্পার্ম যখন এগ মেমব্রেনের সঙ্গে যুক্ত হয়, একটিমাত্র স্পার্মই কিন্তু এগের মধ্যে যাবে, অন্য স্পার্ম কিন্তু যাবে না, যেটাকে আমি বলছিলাম প্রিভেনশন অফ পলিস্পার্মি। তাহলে ফার্টিলাইজেশনের এটা হলো সেকেন্ড টার্গেট। থার্ড যেটা সেটা হচ্ছে ফিউশন অফ জেনেটিক মেটেরিয়াল অফ দ্য স্পার্ম অ্যান্ড এগ, মানে জেনেটিক মেটেরিয়ালের ফিউশন হবে স্পার্ম এবং এগের মধ্যে। এবং তারপরে কি হবে, অ্যাক্টিভেশন অফ দ্য এগ মেটাবলিজম, এগের মধ্যে বিভিন্ন মেটাবলিক রিয়াকশান এবার অ্যাক্টিভ হবে, মানে এগ তখন অ্যাক্টিভ হয়ে যাবে। যে এগটা এখন স্লাগিস ছিল, তো সেই এগ কিন্তু এবার অ্যাক্টিভ হবে। তো এটা কিন্তু একদম বেসিক আইডিয়া। এরপরেই তোমরা যেটা পড়বে সেটা হলো সি আর্চিনের এগ। এরপরেই যে অংশটা মাথায় রাখবে তো সেটাই হলো সি আর্চিনের এগ। তবে তার আগে বলে দিই যে ফার্টিলাইজেশন প্রধানত দুই ধরনের হয়। একটা এক্সটার্নাল ফার্টিলাইজেশন, মানে ফার্টিলাইজেশন যখন ফিমেল বডির বাইরে হচ্ছে, তো তখনই তাকে আমরা বলবো বহির্নিষেক, আমরা সবাই জানি ফিশ এবং অ্যাম্পিবিয়ার ক্ষেত্রে হয়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে সি আর্চিন পড়ছি একাইনোডার্মাটার ক্ষেত্রেও এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়। আর ইন্টারনাল ফার্টিলাইজেশন মানে কি, ইন্টারনাল ফার্টিলাইজেশন যখন ফিমেল বডির মধ্যে হয়, যেমন বার্ডসের ক্ষেত্রে হবে, রেপটাইলস এবং ম্যামালসের ক্ষেত্রে প্রধানত ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়। এবার দেখো এই জায়গাতে দেখো বলছে ইন কেস অফ এক্সটার্নাল ফার্টিলাইজেশন এমব্রায়নিক ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ডিরেক্টলি। যখন এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয় তখন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিন্তু ফার্দার ডেভেলপমেন্টে সরাসরি সাহায্য করে। কিন্তু ইন্টারনাল ফার্টিলাইজেশন হোয়াইল ইন দ্য লেটার, মানে ইন্টারনাল ফার্টিলাইজেশনের ক্ষেত্রে দ্য প্রসেস ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য কন্ডিশনস অফ দ্য মাদার্স বডি। মা যদি ঠিকঠাক থাকে তাহলে সন্তানও ঠিকঠাক থাকবে। সুতরাং এক্সটার্নাল ফার্টিলাইজেশনে এনভায়রনমেন্ট টোটাল কন্ট্রোল করে, কিন্তু ইন্টারনাল ফার্টিলাইজেশনে মাদার্স কন্ডিশন প্রধানত তার উপর ডিপেন্ড করবে যে ফার্দার ডেভেলপমেন্ট কেমন হবে। তাহলে ফার্টিলাইজেশনের টার্গেট আমরা দেখলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে ফার্টিলাইজেশন কত রকমের হয়। বিশেষত যেহেতু মডেল অর্গানিজম যেহেতু সি আর্চিন, তো সেই কারণের জন্য সি আর্চিনে বিভিন্ন রকমের মেমব্রেন থাকে এবং এই মেমব্রেনের সিকোয়েন্সগুলো তোমাকে মাথায় রাখতে হবে, তবেই তুমি ফার্টিলাইজেশন ভালো করে বুঝতে পারবে। তো এক্ষেত্রে যে সিকোয়েন্স আছে দেখো, একদম এগের বাইরের দিকে যে মেমব্রেন থাকে তাকেই বলে এগ জেলি, এবং এগ জেলির পরে যে মেমব্রেনটা থাকবে তো সেটাই হলো ভাইটেলাইন মেমব্রেন। তাহলে স্পার্ম প্রথমে এগ জেলির সঙ্গে যুক্ত হয়, তারপরে তার টার্গেট থাকে ভাইটেলাইন মেমব্রেনকে ক্রস করা, এবং ভাইটেলাইন মেমব্রেনকে ক্রস করে যাওয়ার পরে তারপর সে এগের প্লাজমা মেমব্রেনের সঙ্গে স্পার্মের প্লাজমা মেমব্রেন ফিউজড হয়ে যায়। দেখো প্লাজমা মেমব্রেন আমরা প্রত্যেকেই জানি যে এটা হলো ফ্লুইড স্ট্রাকচার। তাহলে দুটো ফ্লুইড যখন একসঙ্গে হয়ে যাবে তো তার মানেই হলো মেমব্রেনের ফিউশন, এবং সেই ঘটনা যখন ঘটবে তখন স্পার্মের নিউক্লিয়াস এগের মধ্যে চলে যাবে। তো এই যে টোটাল যে প্রসেস, যে স্টেপগুলো আমি তোমাদেরকে বললাম, তো এই স্টেপগুলো এবার একটা ছবির সাহায্যে একটু দেখে নাও, ঠিক আছে? এক্ষেত্রে আমরা যে স্টেপগুলো দেখছি, এবার দেখো। তো প্রথমেই যে ঘটনাটা ঘটবে এক্ষেত্রে আমরা দেখছি যে সি আর্চিন আছে, তো সি আর্চিনে এই যে অংশটা আছে মানে অ্যাকচুয়ালি, তো এবার আমরা যেটা দেখছি সেটা হলো সি আর্চিন। তো সি আর্চিনের একদম বাইরের দিকে যে মেমব্রেনটা আছে তো একেই আমরা বলবো এগ জেলি, বা এটাই হলো জেলি কোট। তো স্পার্ম প্রথমে কি হচ্ছে, দেখো এটা হলো স্পার্ম, ঠিক আছে? এক্ষেত্রে দেখো প্রথমেই যে ঘটনাটা ঘটবে, প্রথম হচ্ছে কন্ট্যাক্ট, এক নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট। আচ্ছা আচ্ছা এই ছবিটা একটু দেখার চেষ্টা করো। তো প্রথমেই আমরা যেটা দেখছি তো সেটা হলো সি আর্চিনের এই যে এগ আছে, তো সি আর্চিনের একদম বাইরের দিকের এই যে মেমব্রেনটা আছে তো তাকেই আমরা বলবো এগ জেলি। তো প্রথমেই স্পার্ম কি হবে, তো প্রথমেই স্পার্ম কিন্তু এই এগ জেলির সঙ্গে যুক্ত হতে চাইবে। তাহলে এটা হচ্ছে জেলি কোট। দেখো এক নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট, দ্য স্পার্ম কন্ট্যাক্টস দ্য এগস জেলি কোট অ্যান্ড ট্রিগারিং দ্য এক্সোসাইটোসিস অফ দ্য স্পার্ম অ্যাক্রোসোম। দেখো আমরা প্রত্যেকেই জানি যে স্পার্মের যে মেমব্রেন আছে এটা হলো নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের সামনের দিকে কি থাকবে, এদের অ্যাক্রোসোম থাকবে। তো প্রথমেই কি হবে, প্রথমেই যখন এগ জেলির সঙ্গে স্পার্ম যখন যুক্ত হবে সি আর্চিনের ক্ষেত্রে, তখন এই যে অ্যাক্রোজোমের মধ্যে বিভিন্ন যে গ্র্যানিউলসগুলো আছে এই অ্যাক্রোজোম তখন এবার রাপচার করবে, মানে অ্যাক্রোজোমের যে গ্র্যানিউলসগুলো আছে সেই গ্র্যানিউলসগুলোর মধ্যে বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইম থাকে। তাহলে প্রথমেই দেখো যেটা এই যে এগ জেলি যেটা ছিল, তো সেই এগ জেলি ক্রমশ নষ্ট হতে চলেছে, ঠিক আছে? তাহলে এগ জেলি এখানে কি হচ্ছে, এগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। সেকেন্ড স্টেপে কি হবে দেখো, সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে সেটা হলো অ্যাক্রোজোম রিয়াকশন।
এই যে অ্যাক্রোজোম আছে, এই অ্যাক্রোজোমে দেখো 3টে এরকম ডট ডট লাইন আছে, এগুলো যেগুলো দিয়ে তৈরি, তো সেগুলোকেই আমরা বলবো মাইক্রোটিউবিউল। অ্যাকচুয়ালি এখানে যে মাইক্রোটিউবিউলগুলো যেগুলো থাকে, তো সেগুলোকেই আমরা বলবো জি অ্যাক্টিন। তো যখনই এই অ্যাক্রোজোমাল ভেসিকেলগুলো ডিগ্র্যানিউলেশন হবে, তখন এই জি অ্যাক্টিন থেকে একটা লম্বা স্ট্রাকচার তৈরি হবে, তো তাকেই আমরা বলবো এফ অ্যাক্টিন। এবং এই এফ অ্যাক্টিন একটা, এই যে স্ট্রাকচার, লম্বা যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, তো একেই বলা হয় ফার্টিলাইজেশন কোন। এবং সি আর্চিনের ক্ষেত্রে এই ফার্টিলাইজেশন কোন তৈরি হয়, কিন্তু ম্যামালসের ক্ষেত্রে কখনোই এই ফার্টিলাইজেশন কোন তৈরি হয় না। এবার দেখো হাইড্রোলাইটিক এনজাইম রিলিজ ফ্রম দ্য অ্যাক্রোজোম, তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে জি অ্যাক্টিন কোথায় আছে, অ্যাক্রোজোমের জাস্ট নিচে আছে জি অ্যাক্টিন। তাহলে যখনই এক্ষেত্রে অ্যাক্রোজোম ভেসিকেলের যখনই ডিগ্র্যানিউলেশন ঘটবে, তখন হাইড্রোলাইটিক এনজাইমগুলো কী হবে, অ্যাক্রোজোম থেকে রিলিজড হয়ে যাবে, মেকে হোল ইন দ্য জেলি কোট, তাহলে জেলি কোটের মধ্যে, এগ জেলির মধ্যে একটা গর্ত তৈরি করবে। এবং গ্রোয়িং দ্য অ্যাক্টিন ফিলামেন্ট ফ্রম দ্য অ্যাক্রোজোমাল প্রসেস, তো এই যে যেটাকে বলছিলাম, তো এটাই হচ্ছে ফার্টিলাইজেশন কোন। এবং এই ফার্টিলাইজেশন কোন ধীরে ধীরে বাড়বে, এবং বেড়ে এবার সেটা কি করবে, ভাইটেলাইন মেমব্রেন ক্রস করে, হুইচ প্রোট্রুডস ফ্রম দ্য স্পার্ম হেড অ্যান্ড পেনিট্রেট দ্য জেলিকোট, জেলিকোট ভেদ করে তখন এবার কি হবে, প্রোটিনস অন দ্য সারফেস অফ দ্য অ্যাক্রোজোমাল প্রসেস বাউন্ডস টু দ্য রিসেপ্টার অফ দ্য প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের মধ্যে দেখো এই যে ফার্টিলাইজেশন যে কোন আছে, এই ফার্টিলাইজেশনের কোণের বিভিন্ন রিসেপ্টার থাকে, এবং এই রিসেপ্টারের সঙ্গে এটা যুক্ত হয়। এরপরে কি হবে, যখনই এই ঘটনাটা ঘটলো, তাহলে মেমব্রেন, দেখো এই যে ফার্টিলাইজেশন যে কোন আছে, এর বাইরে কিন্তু মেমব্রেন থাকে, তাহলে সেই মেমব্রেন, দুটো মেমব্রেন এবার কি হবে, ফিউজড হয়ে যাবে। দেখো কন্ট্যাক্ট অ্যান্ড ফিউশন অফ দ্য স্পার্ম অ্যান্ড দ্য এগ মেমব্রেন, তো দুটো মেমব্রেন এক্ষেত্রে ফিউজড হয়ে গেল, এবং তার ফলে কি হবে, তার ফলে ফিউশন ট্রিগার্স দ্য ডিপোলারাইজেশন অফ দ্য মেমব্রেন। মানে প্রধানত প্রত্যেকটা সেলের ভিতরের দিকটা নেগেটিভ থাকে এবং বাইরের দিকটা পজিটিভ থাকে। যখনই দুটো মেমব্রেন যখনই ফিউজড হবে, তখন এমন এক রকমের একটা প্রসেস চলবে যে যে তার ফলে এগের ভিতরের দিকটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, এবং এর ফলে কি ঘটনা ঘটবে, পরবর্তীকালে আর কোনো স্পার্ম কিন্তু আর এগের মধ্যে ঢুকতে পারবে না। একটি স্পার্ম এর মেমব্রেন যখন এগ মেমব্রেনের সঙ্গে যখন অ্যাটাচড হয়ে যাবে, তখন কি হবে, অন্য স্পার্ম আর ঢুকতে পারবে না, তো একেই আমরা বলবো ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি। এরপরে কি হবে, এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হলো কর্টিক্যাল রিয়াকশন। দেখো আগের দিন বলেছিলাম যে ফার্টিলাইজেশনের আগে প্রধানত কর্টিক্যাল গ্র্যানিউলসগুলো কোথায় থাকবে, প্লাজমা মেমব্রেনের নিচে থাকে। তো এই যে কর্টিক্যাল গ্র্যানিউলসগুলো আছে, এই কর্টিক্যাল গ্র্যানিউলসগুলো এবার প্লাজমা মেমব্রেনের সঙ্গে যুক্ত হয়ে কর্টিক্যাল গ্র্যানিউলসের যে সমস্ত মেটেরিয়ালসগুলো ছিল, সেটা ভাইটেলাইন মেমব্রেন আর এগ মেমব্রেনের মাঝখানে চলে আসবে। এবং কর্টিক্যাল গ্র্যানিউলসের মধ্যে এমন কিছু কিছু কেমিক্যাল থাকে যে তার ফলে এই এক্ষেত্রে একটা ফার্টিলাইজেশন এনভেলপ তৈরি হবে, এবং তার ফলে একটা ফার্টিলাইজেশন মেমব্রেন এক্ষেত্রে তৈরি হবে। দেখো তাহলে প্রথমে আমরা যেটা দেখলাম ফার্টিলাইজেশন কোন, তারপরে ফার্টিলাইজেশন এনভেলপ তৈরি হবে, এবং সেই ফার্টিলাইজেশন এনভেলপ তৈরি হওয়ার যে প্রসেস, তো তাকেই আমরা বলবো স্লো ব্লক টু পলিস্পার্মি। এরপরে লাস্ট স্টেপে কি হবে, এন্ট্রি অফ দ্য স্পার্ম নিউক্লিয়াস। এবার স্পার্ম নিউক্লিয়াস এবার এগের মধ্যে চলে যাবে, অর্থাৎ এগের মধ্যে যখন চলে যাবে, তারপরে ফার্দার ঘটনাগুলো ঘটবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ফার্টিলাইজেশনে প্রধানত এই সমস্ত ঘটনাগুলো স্টেপ ওয়াইজ ঘটে। প্রথম কি হবে, প্রথমেই হচ্ছে স্পার্ম এগের কাছে আসবে, এবং তার ফলে জেলি মানে এগ জেলি এবং স্পার্ম মেমব্রেন ফিউজড হবে। তারপরে কি হবে, তারপরে অ্যাক্রোজোম রিয়াকশান ঘটবে, তারপরে ফার্টিলাইজেশন কোন তৈরি হবে, এবং ফার্টিলাইজেশনের কোণে যে স্পার্মের যে মেমব্রেন ছিল, এগ মেমব্রেন ফিউজড হয়ে যাবে। তার ফলে এগ মেমব্রেনের ভিতরের দিকে যে কর্টিক্যাল গ্র্যানিউলস ছিল, সেই গ্র্যানিউলসগুলো রিলিজড হয়ে যাবে, এবং আলটিমেটলি স্পার্মের তাহলে নিউক্লিয়াস কি হবে, এগ সাইটোপ্লাজমের মধ্যে চলে আসবে। তো এরকমভাবেই প্রধানত ফার্টিলাইজেশনের বিভিন্ন ঘটনাগুলো ঘটে। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই সমস্ত স্টেপসগুলো, এই স্টেপগুলো কিভাবে হচ্ছে তার ডিটেলস আমরা পড়বো, ঠিক আছে? এই পর্যন্ত। দেখো আমরা যেহেতু সি আর্চিনের যেহেতু ফার্টিলাইজেশন পড়ছি, তো সমুদ্রের জলেই প্রধানত সি আর্চিন থাকে, এবং সি আর্চিনের ডিফারেন্ট স্পিসিস আমরা সমুদ্রের জলেতে আমরা দেখতে পাই। বিভিন্ন এনিম্যালসের প্রধানত স্পার্ম এবং এগ জলেতে ঘোরাফেরা করছে। তাহলে অ্যাকচুয়ালি কোনো একটা পার্টিকুলার প্রজাতির সি আর্চিনের স্পার্ম সেই স্পিসিসেরই এগের কাছে কেন যাবে, কারণ প্রত্যেকটা স্পিসিসের এগ কিন্তু একটা নির্দিষ্ট স্পেসিফিক কেমিক্যাল তৈরি করে। তাহলে এগের দিকে একটা পার্টিকুলার একটা গ্রেডিয়েন্ট অফ দ্য কেমিক্যাল তৈরি হয়, এই এগ থেকে একটা স্পেসিফিক কেমিক্যাল তৈরি হয়েছে। এটা যদি কোনো প্রজাতির হয়, অন্য প্রজাতির এগ আবার একটা নির্দিষ্ট কেমিক্যাল তৈরি করে, এবং এই স্পিসিস স্পেসিফিক কেমিক্যালই প্রধানত সেই প্রজাতির স্পার্মকে জেনারেলি অ্যাট্রাক্ট করে। তো একেই আমরা বলবো কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস মানে কি, যখন কোনো রাসায়নিক পদার্থের প্রভাবে যখন শুক্রাণু যখন ডিম্বাণুর দিকে যায়, তো তখনই তাকে আমরা বলবো কেমোট্যাক্সিস। আমরা জানি যে ফার্নের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। তো ফার্নের ক্ষেত্রে অনেক সময় এরকম হয়। তো প্ল্যান্টের ক্ষেত্রে প্ল্যান্ট গ্রুপসে
তো এই জায়গাতেও তাহলে আমরা দেখলাম যে কেমোট্যাক্সিস ঘটে এবং তার ফলেই শুক্রাণু কিন্তু ডিম্বাণুর দিকে যায়। তাহলে সমুদ্রের জলে প্রথমেই স্পিসিসের মানে স্পিসিস স্পেসিফিক এগের দিকে প্রথমে স্পার্মকে যেতে হবে। এখন ঘটনা হচ্ছে যে কোনো সি আর্চিন তার এগকে সমুদ্রের জলে রিলিজ করলো, রিলিজ করার পরে সে এই যে সাঁতার কেটে যে যাবে, সুইমিং করে যাবে, তো স্পার্মের মধ্যে কি এমন পরিবর্তন হবে যে তার ফলে সে সুইম করবে, এটা একটুখানি দেখে নাও। দেখো সিয়ারচিনের যে গোনাড আছে সেই গোনাডের মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি থাকে। তার মানে গোনাডের মধ্যে যখন স্পার্ম থাকে তো সেই স্পার্মের পিএইচ কত হবে 7.2। তাহলে গোনাডে যেহেতু CO2 এর পরিমাণ বেশি এবং কার্বন ডাইঅক্সাইড হলো এক রকমের আম্লিক অক্সাইড, তো স্পার্মের বেসিক হলে কি হবে, বেসিক হলে প্রধানত সাতের অনেক বেশি হবে। কিন্তু এই জায়গাতে দেখো স্পার্মের পিএইচ কি হচ্ছে, স্লাইটলি এক্ষেত্রে বেসিক হচ্ছে, অনেক বেসিক নয়, মানে হিউজ বেসিক নয়, হিউজ ক্ষারীয় নয়। এরপরে কি হবে, গোনাড থেকে স্পার্ম কোথায় চলে এলো, স্পার্ম স্পন্ড ইনটু দ্য সি ওয়াটার, তো সি ওয়াটারের মধ্যে শুক্রাণু চলে এলো এবং এর ফলে কি হবে, যখনই সমুদ্রের জলে চলে আসবে তখনই পিএইচ এলিভেটেড টু 7.6। তাহলে যখন গোনাডে থাকে তখন পিএইচ থাকে 7.2 এবং যখন সি ওয়াটারে চলে আসবে তখন তার পিএইচ হয়ে যাবে স্পার্মের 7.6। এবং যখনই এই ঘটনাটা ঘটবে তখন স্পার্মের যে টেল আছে, তো সেই টেলেতে ডাইনিন আর্ম তখন অ্যাক্টিভ হয়ে যাবে। দেখো টেল প্রধানত কি দিয়ে তৈরি, বিভিন্ন মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি এবং মাইক্রোটিউবিউলের মধ্যে আমরা ডাইনিন আর্ম দেখতে পাই। এই যে 9+2 মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট থাকে স্পার্মে, তার মধ্যে ডাইনিন বলে একটা আর্ম থাকে, তো সেই ডাইনিং আর্ম তখন অ্যাক্টিভ হয়ে যায় এবং তার ফলে স্পার্ম কিন্তু মুভ করবে। স্পার্ম তাহলে সমুদ্রের জলে কেন মুভ করে, কিভাবে মুভ করে আমরা দেখলাম। এর কারণটাই হলো এটা যে পিএইচ এর চেঞ্জ হয়ে যায়, সেই জন্যই শুক্রাণু কিন্তু সাঁতার কাটতে পারে। তাহলে স্পার্ম কেন মুভ করে, ডিউ টু চেঞ্জেস অফ পিএইচ। এই পিএইচ চেঞ্জ কি হবে, বেসিক হলে স্পার্ম মুভ করবে, যদি অ্যাসিডিক হয় শুক্রাণু কিন্তু মুভ করতে পারে না। ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পারে। এরপরে অ্যাপ্রোচ অফ দ্য স্পার্ম টু দ্য এগ। তাহলে সমুদ্রের জলে তো স্পার্ম তো এইভাবে মুভ করছে এবং যেটা বলছিলাম যে একটা পার্টিকুলার প্রজাতি একটা সুনির্দিষ্ট কেমিক্যাল প্রধানত রিলিজ করে, তার মানে কি একটা কেমোট্যাক্সিস ঘটে। তো এক্ষেত্রে ডিম্বাণু থেকে দেখো কেমোট্যাকটিক পেপটাইড দ্য রিসেক্ট হচ্ছে একটা 14 অ্যামাইনো অ্যাসিড পেপটাইড। তাহলে এগ থেকে যে কেমিক্যাল যেটা সিক্রেটেড হচ্ছে, তো তার নামই হচ্ছে রিসেক্ট ইন কেস অফ সি আর্চিন। আমি প্রথমে সি আর্চিন পড়াবো, তারপরে ম্যামালিয়ান ফার্টিলাইজেশন পড়াবো, ঠিক আছে, না হলে টোটাল বিষয়টা তোমরা কনফিউজড হয়ে যাবে। তাহলে সি আর্চিনে প্রথমে কি হচ্ছে, সমুদ্রের জল থেকে স্পার্মকে প্রথমেই এগের দিকে যেতে হবে, স্পিসিস স্পেসিফিক অবশ্যই এগের দিকে যেতে হবে। এগ একটা নির্দিষ্ট কেমিক্যাল তৈরি করে, বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে এই রিসেক্ট কিন্তু বিভিন্ন রকমের হয়। তো এই রিসেক্টকে কোথা থেকে বের করেছে বিজ্ঞানীরা, এগ জেলি থেকে বের করেছে। দেখো প্রধানত সি আর্চিনের একদম এগের বাইরের দিকে একদম বাইরের দিকে যে কভারিং সেটাই হলো এগ জেলি। তো এই রিসেক্টকে প্রধানত এগ জেলি থেকে প্রধানত বিজ্ঞানীরা আইসোলেট করেছেন, আইসোলেটেড ফ্রম দ্য এগ জেলি অফ দ্য সি আর্চিন অ্যারাবাসিয়া পাংটেটা। তো অ্যারাবাসিয়া পাংটেটা এটা একটা পার্টিকুলার স্পিসিস এবং এই অ্যারাবাসিয়া পাংটেটা কি হবে, অ্যারাবাসিয়া পাংটেটারই শুক্রাণুকে সে অ্যাট্রাক্ট করবে অ্যান্ড অলসো অ্যাক্টিভেট দ্য মর্টেলিটি। সুতরাং এই যে কালো কালারের যেটা দেখতে পাচ্ছে এটাই হলো স্পার্ম মেমব্রেন। এবার শুক্রাণু এবার যাচ্ছে 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 গিয়ে ডিম্বাণু রিসেপ্টরের কাছে যখনই চলে আসবে তখন শুক্রাণুর মধ্যে এই রিসেপ্টর থাকে, তাকে বলা হয় আরজিসি। রিসেপ্টরের সঙ্গে যখনই যুক্ত হবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্লাজমা মেমব্রেন রিসেপ্টর, সাইক্লিক জিএমপি আমরা বলতে পারি। তো এক্ষেত্রে জিটিপি থেকে তখন আচ্ছা এটা কিন্তু এক রকমের মেমব্রেন স্প্যানিং রিসেপ্টর, ঠিক যেরকম জি প্রোটিন লিঙ্কড রিসেপ্টর, তো আরজিসিও কিন্তু এক রকমের জি প্রোটিন কাপল রিসেপ্টর। সুতরাং রিসেক্ট জি প্রোটিন কাপল রিসেপ্টর হলো আরজিসি। তাহলে আরজিসি কোথায় থাকবে, শুক্রাণু মেমব্রেনে থাকবে। তো আরজিসির সঙ্গে কে যুক্ত হবে, রিসেক্ট, মানে এগ জেলির মধ্যে যে রিসেক্ট আছে সেটা শুক্রাণুর হেডেতে যে আরজিসি আছে, তো রিসেক্ট জি প্রোটিন কাপল রিসেপ্টর যেটা আছে তো তার সঙ্গে যুক্ত হলো। যখনই যুক্ত হয় তখন স্পার্মের মধ্যে কি পরিবর্তন হবে, দেখো জিটিপি তখন সাইক্লিক জিএমপিতে পরিণত হয়। আমরা জানি যে এটিপি থেকে সাইক্লিক এমপি তৈরি হয়, কিন্তু এই জায়গাতে জিটিপি থেকে সাইক্লিক জিএমপি তৈরি হয়। ঠিক যেরকমভাবে আমাদের চোখের ক্ষেত্রে যেমন ঘটে সেল সিগন্যালিং মেকানিজম, সেক্ষেত্রে সাইক্লিক জিএমপি তৈরি হয়। সুতরাং শুক্রাণুর মধ্যে সিজিএমপি তৈরি হয়, নট সাইক্লিক এমপি, যখন শুক্রাণু ডিম্বাণুর দিকে যায়। এবং এই সাইক্লিক জিএমপি তখন কি করবে, শুক্রাণুর মধ্যে যে ক্যালসিয়াম যে মেমব্রেন আছে, ক্যালসিয়াম চ্যানেল আছে, সেই ক্যালসিয়াম চ্যানেলকে খুলে দেবে এবং তার ফলে সমুদ্রের জল থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যখনই শুক্রাণুর মধ্যে ঢুকে যাবে তখন শুক্রাণু তখন ওই দিকেই তখন মুভ করবে, মানে এগ জেলির দিকেই চলে যাবে।
অ্যানালোগাস কম্পাউন্ড অফ দ্য স্পিরাক্ট, তাদের বিভিন্ন নাম দেওয়া হয়েছে। তো স্পিরাক্টও কিন্তু স্ট্রঙ্গাইলো সেন্ট্রোটাস পারপিউরেটাস থেকে, এটাও একটা টাইপের সি আর্চিন, তো সেখান থেকে মানে বের করা হয়েছে। তাহলে এগ জেলিতে ডিফারেন্ট টাইপের কেমিক্যাল থাকে। তাহলে একটা রিসেক্ট হলো, রিসেক্টকে তাহলে আমরা কোথায় পাবো? রিসেক্টকে আমরা পাবো এগ জেলির মধ্যে। রিসেক্টের কাজটা কি? স্পার্মকে যেমন অ্যাট্রাক্ট করা, তার সঙ্গে সঙ্গে স্পার্মের মোবিলিটিতেও হেল্প করা। দেখো শুক্রাণুকে অনেকটা দূর যেতে হবে, তাহলে তাকে প্রচুর পরিমাণে ক্ষমতা নিতে হবে, তো সেই ক্ষমতা নেওয়াটাই প্রধানত এই রিসেক্ট সেই কাজেই হেল্প করে। ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পেরেছো? কিন্তু ম্যামালসের ক্ষেত্রে শুক্রাণু যে ক্ষমতা অর্জন করে তাকে আমরা বলবো ক্যাপাসাইটেশন। তো সেই ক্যাপাসাইটেশন মানে কি? শুক্রাণু মুভ করবে, যে ক্ষমতা যেটা অর্জন করবে। যেমন সি আর্চিনের ক্ষেত্রে আমরা দেখলাম যে রিসেক্ট শুক্রাণুকে অ্যাক্টিভ করে, কিন্তু ম্যামালসের ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হলো ক্যাপাসাইটেশন। আমি পরে ম্যামালসের বিষয়টা আমি পরে আসবো। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কন্ট্যাক্ট বিটুইন স্পার্ম অ্যান্ড এগ মেমব্রেন। তাহলে আমরা কি দেখলাম যে এগ জেলির মধ্যে রিসেক্টের সঙ্গে যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পরে তারপর কি হবে? ইন সি আর্চিন দ্য সেকেন্ড ইন্টারাকশন বিটুইন দ্য স্পার্ম অ্যান্ড দ্য এগ জেলি কজেস দ্য অ্যাক্রোজোম রিয়াকশন। তাহলে যখনই এগ জেলির সঙ্গে শুক্রাণু যখন যুক্ত হচ্ছে, এরপরে যে ঘটনাটা ঘটবে, শুক্রাণুর এই যে মেমব্রেনের নিচের দিকে যে অ্যাক্রোজোম আছে, এই অ্যাক্রোজোমের এবার তখন ব্রেকআপ হবে, এবং তার ফলে যে ঘটনাটা ঘটবে সেটা হলো অ্যাক্রোজোম রিয়াকশন। দেখো শুক্রাণু যখনই এগ জেলির সঙ্গে যুক্ত হবে তখন শুক্রাণুর টার্গেট কি? শুক্রাণুর টার্গেট হচ্ছে এগ জেলির মধ্যে একটা ক্যাভিটি তৈরি করা। তো এগ জেলির মধ্যে তখনই সে ক্যাভিটি তৈরি করবে যদি সে অ্যাক্রোজোমকে যদি সে কোনোভাবে এক্সপোজ করতে পারে, অ্যাক্রোজোমের গ্র্যানিউলসগুলোকে যদি সে কোনোভাবে বের করে দিতে পারে, তবেই কিন্তু এগ জেলি এক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এইবার দেখো, এবার বলছে এগ জেলির মধ্যে একটা কমপ্লেক্স পলিস্যাকারাইড থাকে যেটাও কিন্তু স্পিসিস স্পেসিফিক। সো রিসেপ্টর ইন দ্য স্পার্ম মেমব্রেন অ্যাভব দ্য অ্যাক্রোজোম ভেসিকেল। তাহলে অ্যাক্রোজোম ভেসিকেলের জাস্ট ওপরের দিকে দেখো স্পার্ম আরও কিছুটা ঢুকে গেল, এবং এগ জেলির মধ্যে আরও এক রকমের কেমিক্যাল থাকে, ডিফারেন্ট কেমিক্যাল আছে। প্রথমে রিসেক্ট দিয়ে ঢুকলো, ঢোকার পরে আরও এক রকমের কমপ্লেক্স পলিস্যাকারাইড থাকে, এবং সেটাও কিন্তু স্পার্ম স্পেসিফিক, এবং সেটাই প্রধানত অ্যাক্রোজোম রিয়াকশানে হেল্প করে। সি আর্চিন পারপিউরেটাসের ক্ষেত্রে দিস ইভেন্ট অকার্ড বাই ফলোয়িং ওয়ে। তাহলে এই জায়গাতে অ্যাক্রোজোম রিয়াকশানে যে প্রোটিন সাহায্য করছে তার নাম হচ্ছে ফিউকোজ সালফেট। এটা একটা কেমিক্যাল, কমপ্লেক্স পলিস্যাকারাইড ফিউকোজ সালফেট। ঠিক আছে, তাহলে ফিউকোজ সালফেট এটা কোথায় থাকবে? এগ জেলিতে থাকবে, এবং এই ফিউকোজ সালফেটের জন্যও কিন্তু স্পেসিফিক রিসেপ্টর স্পার্ম হেডে থাকে। স্পার্ম হেডেতে যেরকমভাবে রিসেপ্টর থাকে, তার সঙ্গে সঙ্গে ফুকোজ সালফেটেরও কিন্তু রিসেপ্টর থাকে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তো যখনই এই ফুকোজ সালফেট যখন ফুকোজ সালফেটটা হচ্ছে এগ জেলির মধ্যেই থাকে। এই যে এগ জেলি আছে, এই এগ জেলির মধ্যে যেমন রিসেক্ট থাকে, তার সঙ্গে সঙ্গে ফুকোজ সালফেটও থাকে। এটা কনফিউশন হবে বলে আমি হাইলাইট করে দিয়েছি। দেখো ফুকোজ সালফেট কোথায় আছে? এগ জেলিতে আছে। এই যে গোল যেটা দেখতে পাচ্ছ এটাই হলো ফুকোজ সালফেট। ঠিক আছে, ক্লিয়ার? এখনো পর্যন্ত এগ জেলির মধ্যে রিয়াকশন হচ্ছে। ঠিক আছে, তো যখনই ফুকোজ সালফেট যখনই স্পার্ম হেডের রিসেপ্টরের সঙ্গে যুক্ত হবে, তখন স্পার্মের মধ্যে ক্যালসিয়াম ঢুকে যাবে। দেখো সমুদ্রের জলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তো তখনই কি হবে? ক্যালসিয়াম তখনই স্পার্ম হেডের মধ্যে ঢুকে যাবে, মানে স্পার্মের মধ্যে তখনই ক্যালসিয়াম ঢুকে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে এই ফুকোজ সালফেট যখন স্পার্ম হেড রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়, সোডিয়াম হাইড্রোজেন আয়ন চ্যানেল স্পার্ম হেডে খুলে যাবে, এবং তার ফলে দেখো জেনারেলি নর্মালি কি হয়? সোডিয়াম চ্যানেল কোনো সেল থেকে বের করে, মানে প্রধানত সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প সমস্ত সেলে অ্যাক্টিভ থাকে, যেটা 3 অণু সোডিয়ামকে বাইরে বের করে আর 2 অণু পটাশিয়ামকে ভিতরের দিকে ঢোকায়। কিন্তু এক্ষেত্রে যখনই কোনো পার্টিকুলার ইভেন্ট হচ্ছে তখন সোডিয়াম কিন্তু ভিতরের দিকে ঢুকবে। তাহলে স্পার্মের মধ্যে কি হচ্ছে? সোডিয়াম ভিতরের দিকে ঢুকছে এবং বাইরের দিকে H+ চলে যাচ্ছে। এটাই হচ্ছে Na+H+ এক্সচেঞ্জার, অর্থাৎ এরা অ্যান্টিপোটার হিসাবে কাজ করছে। তাহলে কোন কোন আয়ন ঢুকছে? ক্যালসিয়াম আয়ন ঢুকছে এবং সোডিয়াম ঢুকছে। এবং তার সঙ্গে সঙ্গে স্পার্মের মেমব্রেনের মধ্যে ফসফোলাইপেজ সি প্রোটিন থাকে। আমরা জানি যে যখন জি প্রোটিন কাপল রিসেপ্টর, তো এই যে PIP2 থাকে, দেখো প্লাজমা মেমব্রেনের মধ্যে এক রকমের ফসফোলিপিড থাকে, তার নাম হচ্ছে ফসফাডাইল ইনোসিটল 4,5 বিসফসফেট, এবং সেখান থেকে এই ফসফোলাইপেজ সি ইত্যাদি তৈরি হয়, IP3 ড্যাগ ইত্যাদি তৈরি হয়। এবং স্পার্ম মেমব্রেনের মধ্যে এক রকমের এনজাইম থাকে, তার নাম হচ্ছে PLC। স্পার্ম মেমব্রেনের মধ্যে সমস্ত সেলের মেমব্রেনে এইটা থাকে। তো PLC এবার PIP2 থেকে, যেটা বলছিলাম যে স্পার্ম মেমব্রেনের মধ্যে PIP2 থাকে, তো সেই PIP2 থেকে IP3 এবং ড্যাগ তৈরি করে। কিন্তু এক্ষেত্রে যেটা কাজে লাগে
তো তার নাম হচ্ছে IP3, ঠিক আছে? তো তার নাম হচ্ছে কি IP3। তো এই IP3 এবং ক্যালসিয়াম এই দুজনে মিলে কি করবে? দেখো IP3 জেনারেলি কি করে, IP3 এবং ক্যালসিয়াম এই দুইজনে মিলে এই যে অ্যাক্রোজোম আছে, এই অ্যাক্রোজোমের সঙ্গে ক্যালসিয়ামকে যুক্ত করে। দেখো এই যে অ্যাক্রোজোম, তাহলে স্পার্ম হেড মেমব্রেনের জাস্ট নিচের দিকে কি থাকে? অ্যাক্রোজোম। তাহলে অ্যাক্রোজোমের মধ্যে কি হচ্ছে? ক্যালসিয়াম যুক্ত হয়ে যাচ্ছে, এবং কোনো ভেসিকেলের সঙ্গে যখনই ক্যালসিয়াম যুক্ত হয় তখন কিন্তু সেই ভেসিকেলের এক্সোসাইটোসিস ঘটে, এবং তার ফলে কি হচ্ছে? অ্যাক্রোজোম তখন রিলিজড হয়ে যাচ্ছে কোথায়? এগ জেলিকে ভাঙার জন্য অ্যাক্রোজোম তখন রিলিজড হয়ে যায়, এবং এটাই হলো অ্যাক্রোজোমাল রিয়াকশন ইন কেস অফ সি আর্চিন, তার মলিকুলার মেকানিজম। তাহলে অ্যাক্রোজোমাল রিয়াকশন স্পেসিফিক্যালি ঘটাচ্ছে ফুকোজ সালফেট। ফুকোজ সালফেট এগ জেলির মধ্যে থাকে, যখনই এই ফুকোজ সালফেট স্পার্ম হেডের সঙ্গে যখনই যুক্ত হয় তখনই কি হবে? ক্যালসিয়াম তখনই এক্ষেত্রে প্রবেশ করবে, এবং সেই এলিভেটেড ক্যালসিয়াম লেভেল তখন এই এক্সোসাইটোসিস পদ্ধতিতে অ্যাক্রোজোমকে রিলিজ করবে। কারণ যে কোনো ভেসিকেল থেকে সেলের মেটেরিয়ালস রিলিজ করতে গেলে অবশ্যই তার সঙ্গে কিন্তু ক্যালসিয়াম যুক্ত হতে হবে। যেমন নিউরো ট্রান্সমিটার যখন রিলিজড হয় তখন যেরকমভাবে ক্যালসিয়াম যুক্ত হয়, এক্ষেত্রেও কিন্তু এই ভেসিকেলের সঙ্গে ক্যালসিয়াম যুক্ত হবে, এবং তার ফলে অ্যাক্রোজোম ভেসিকেল থেকে বিভিন্ন অ্যাক্রোজোমাল এনজাইমগুলো তখন রিলিজড হয়ে যাবে, ঠিক আছে? অ্যাক্রোজোমাল এনজাইম লাইজ এ পাথ থ্রু দ্য এগ জেলি টু দ্য ভাইটেলাইন মেমব্রেন। তখন এই অ্যাক্রোজোম তখন কি করবে? ভাইটেলাইন মেমব্রেন ভেদ করে, এগ জেলি ভেদ করে তখন এবার ভাইটেলাইন মেমব্রেনের দিকে যাবে। আমি বলেছিলাম প্রথম মেমব্রেন হচ্ছে এগ জেলি, সেকেন্ড যে মেমব্রেন তো সেটাই হলো ভাইটেলাইন মেমব্রেন, ঠিক আছে? এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? এর মধ্যে আচ্ছা, IP3 জায়গাটা কিরকম দেখো। প্লাজমা মেমব্রেনের মধ্যে PIP2 বলে একটা কেমিক্যাল থাকে, তার নাম হচ্ছে ফসফাডাইডিল ইনোসিটল 4,5 বিসফসফেট। যখনই কোনো জি প্রোটিন কাপল রিসেপ্টর যখনই অ্যাক্টিভ হয় তখন সেই PIP2 তখন সক্রিয় হয়ে যায়, এবং এই PIP2 তখন আচ্ছা যখনই এই ঘটনাটা ঘটবে তখন PLC বলে একটা এনজাইম আছে, সেটা সক্রিয় হয়ে যাবে, এটা প্লাজমা মেমব্রেনের মধ্যেই থাকবে। এই PLC তখন কি করবে? ফসফোলাইপেজ সি তখন PIP2কে ভেঙে দেবে, IP3 এবং ড্যাগে ভেঙে দেবে। তো এই জায়গাতে যেটা কাজ করবে তার নাম হচ্ছে IP3। এই IP3 এবার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে সেলের মধ্যে, তো সেই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়ামকে রিলিজ করবে। তাহলে যেমন বাইরে থেকে যেমন ক্যালসিয়াম আসবে, তার সঙ্গে সঙ্গে সেলের ভিতরে যে ক্যালসিয়াম আছে সেটাও কিন্তু রিলিজড হবে, এবং সেই রিলিজ করতে সাহায্য করবে যেটা তার নামই হচ্ছে IP3। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে IP3 এর জন্য একটা রিসেপ্টর থাকে। আচ্ছা, অত আমি আর ডিটেলসে যাচ্ছি না। তাহলে IP3 যেমন সেলের ইন্টেরিয়ার এ ক্যালসিয়ামকে ইনক্রিজ করবে IP3, আর বাইরে থেকে ক্যালসিয়াম ঢুকবে শুক্রাণু ভিতরে, তো সেটাও কিন্তু এই ফুকোজ সালফেট। তাহলে দুটো সোর্স ক্যালসিয়ামের, একটা হলো বাইরে সমুদ্রের জল, এবং আরও একটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো IP3 স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়ামকে বের করে, এবং তার ফলে স্পার্মের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে ক্যালসিয়াম এলিভেটেড হয়ে যায়, বেড়ে যায়, এবং সেটা অ্যাক্রোসোমের সঙ্গে যুক্ত হয়, এবং এক্সোসাইটোসিস পদ্ধতিতে অ্যাক্রোসোম থেকে বিভিন্ন মেটেরিয়ালসগুলো তখন রিলিজড হয়ে যায়, ঠিক আছে? ক্লিয়ার এটা? যেমন রিসেক্ট যেমন দেখলাম, তার সঙ্গে সঙ্গে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখে নাও। তো এই যে রিসেক্ট, এই যে কেমিক্যাল, এটা বলা হচ্ছে যে এক্সটার্নাল ফার্টিলাইজেশনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে কোন টাইপের কেমিক্যাল কোন স্পিসিস প্রধানত রিলিজ করে। বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকমের কেমিক্যালের কথা বলেছেন। রিসেক্টের কথা আমরা যেমন দেখলাম, তার সঙ্গে সঙ্গে অনেক আগে প্রথম দিকে দুজন এমব্রায়োলজিস্ট, একজনের নাম হচ্ছে এফআর লিলি, এবং আরও দুজন হচ্ছে রথসচিল্ড এবং রানস্টম। তো এফআর লিলি বলছেন যে এগ জেলি এবং এগ মেমব্রেন থেকে একটা কেমিক্যাল তৈরি হয়, তো তার নামই হচ্ছে ফার্টিলাইজেন, এবং স্পার্ম থেকে তৈরি হয় যেটা, সেটাই হলো অ্যান্টি ফার্টিলাইজেন। দিস টু অ্যাক্ট লাইক অ্যান্টিজেন অ্যান্টিবডি। তাহলে অ্যাকর্ডিং টু এফআর লিলি, এগ জেলি থেকে কি সিক্রেটেড হচ্ছে? ফার্টিলাইজেন, আর স্পার্ম থেকে কি সিক্রেট হচ্ছে? অ্যান্টি ফার্টিলাইজেন। এটা কিন্তু অনেক আগেকার সায়েন্টিস্ট, ঠিক আছে? যেগুলো আমি তোমাদেরকে আগে যেটা বললাম, যে যে প্রথমে যেটা বললাম যে রিসেক্ট, এটা খুব রিসেন্ট, কিন্তু এফআর লিলি বলেছিলেন যে আগে ফার্টিলাইজেন সিক্রেটেড হয় এগ থেকে, আর স্পার্ম থেকে সিক্রেটেড হয় অ্যান্টি ফার্টিলাইজেন। আর রথসচিল্ড আর রানস্টম কি বলছেন? যে গাইনোগ্যামন ফ্রম দ্য এগ। দেখো, গাইনোকোলজিস্ট মানেই আমরা জানি যে ফিমেল, ঠিক আছে, মানে ফিমেলদের ডাক্তার। আর অ্যান্ড্রোলজি মানে হচ্ছে মেল সংক্রান্ত স্টাডি। তো এক্ষেত্রে গাইনোগ্যামন 1 and 2 সিক্রেটেড হয় এগ থেকে, আর অ্যান্ড্রোগ্যামন তৈরি হবে স্পার্ম থেকে, ঠিক আছে? সুতরাং কোন কেমিক্যাল কোথা থেকে তৈরি হয় এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি দেখলাম? যে এগ জেলি ভেদ করে এবার স্পার্ম কোথায় চলে গেছে? এগ জেলি ভেদ করে এবার স্পার্ম চলে এসছে ভাইটেলাইন মেমব্রেন ক্রস করে চলে যাচ্ছে। দেখো, এগ জেলি যখনই ভেদ করে যাচ্ছে তখন কি হচ্ছে?
ইন সি আর্চিন অ্যাক্রোজোম রিয়াকশন ইনভলভ দ্য ফলোয়িং স্টেপ। আচ্ছা, এটুকু সবাই বোঝা গেছে। তাহলে আমরা দেখলাম যে এই জায়গাতে স্পার্মের মধ্যে অ্যাক্রোজোম আছে এবং তার সঙ্গে সঙ্গে এই অ্যাক্রোজোমের নিচে দেখো জি অ্যাক্টিন আছে। তো যখনই এটা ভালো করে খেয়াল করো, এখানে অ্যাক্রোজোমের নিচেতেই কি আছে, জি অ্যাক্টিন, অসংখ্য জি অ্যাক্টিন আছে। জি অ্যাক্টিনগুলো মোনোমেরিক ফর্মে থাকে। বাইন্ডিং অফ দ্য স্পার্ম উইথ দ্য এগ মেমব্রেন কিভাবে হচ্ছে দেখো, অ্যাক্রোজোমাল গ্র্যানিউলসগুলো যখনই রিলিজড হচ্ছে, তো এই অ্যাক্রোজোমের মধ্যে যে এনজাইম থাকে ওই গ্র্যানিউলস বা দানার মধ্যে, তো তার নাম হচ্ছে অ্যাক্রোজোমিন। সি আর্চিনের ক্ষেত্রে তার নাম হলো অ্যাক্রোজোমিন। এবং এই অ্যাক্রোজোমিনের মধ্যে প্রোটিয়েজ এবং লাইসিন প্রচুর পরিমাণে, এই অ্যাক্রোজোমিন তো একটা প্রোটিন, তো বা প্রোটিয়েজের মতো সেটা কাজ করবে, এবং লাইসিন অ্যামাইনো অ্যাসিডও সেক্ষেত্রে থাকে। তো এই যে যখনই স্পার্ম যখনই রিলিজড, মানে অ্যাক্রোজোমের গ্র্যানিউলসগুলো যখনই রিলিজড হচ্ছে, সে কিন্তু ভাইটেলাইন মেমব্রেনকেও সে কিন্তু ভেঙে দিচ্ছে। এগ জেলিকেও যেমন ভাঙছে, এবং এগ জেলির পরে যে মেমব্রেন ছিল সেটা হলো ভাইটেলাইন মেমব্রেন। এই ভাইটেলাইন মেমব্রেনকেও কিন্তু অ্যাক্রোজোমের এনজাইমগুলো এত পাওয়ারফুল, সেটাকেও ভেঙে দেয়। এবং ভেঙে দেওয়ার পরে তারপরে কি হচ্ছে, এই যে জি অ্যাক্টিন আছে, এই জি অ্যাক্টিনের যে মোনোমার থাকে, তো সেগুলো পলিমেরাইজড হয়ে যায়, এবং তার ফলে জি অ্যাক্টিন কি হবে, এফ অ্যাক্টিনে পরিণত হবে। এফ অ্যাক্টিন যখনই একটা লম্বা স্ট্রাকচারে পরিণত হচ্ছে, তখন স্পার্মের যে মেমব্রেন, যেটা রেড কালারের যে মেমব্রেন, এই মেমব্রেন তখন এই রকমভাবে কভার করে ফেলে, এবং তার ফলে একটা কোন লাইক স্ট্রাকচার, একটা ট্রায়াঙ্গুলার একটা স্ট্রাকচার তৈরি হয়, এবং এর নামই হলো ফার্টিলাইজেশন কোন। সুতরাং এর নামই কি হলো, ফার্টিলাইজেশন কোন। সুতরাং সি আর্চিনের ক্ষেত্রে অ্যাক্রোজোম থেকে সিক্রেটেড মেটেরিয়ালস প্রধানত এগ জেলি এবং ভাইটেলাইন মেমব্রেন ক্রস করে যায়, এবং ওই ফাঁকা জায়গা দিয়ে তখন একটা লম্বা গঠন তখন ওখান দিয়ে প্রবেশ করে, এবং তার নামই হলো ফার্টিলাইজেশন কোন। এই জায়গাতে বিন্দিন, এই ফার্টিলাইজেশন কোণের ওপরে একটা মেটেরিয়ালস থাকে, তো তার নামই হলো বিন্দিন। তোমাদের যেটা বলছিলাম যে প্লাজমা মেমব্রেনের মধ্যে একটা রিসেপ্টর থাকে, এটা বইতে মেনশন করা নেই যে সেই রিসেপ্টরের নাম কি। তাহলে এগ মেমব্রেনের মধ্যে একটা রিসেপ্টর থাকে, প্রথমে দেখিয়েছিলাম তোমাদের, প্রথমেই একদম বইয়ের ছবিতে। সেক্ষেত্রে কিন্তু রিসেপ্টরটা মেনশন করা ছিল না যে সেই রিসেপ্টরটা কি। এই রিসেপ্টরটার নাম হলো বিন্দিন রিসেপ্টর। এই রিসেপ্টরটার নাম কি, বিন্দিন রিসেপ্টর। এবার একটুখানি দেখে নাও। দ্য ফুকোজ সালফেট হেল্পস দ্য অ্যাক্রোজোম রিলিজড। অবভিয়াসলি ফুকোজ সালফেট কি করবে, অ্যাক্রোজোমকে রিলিজ করতে সাহায্য করবে। দিস ইজ অকার ডিউ টু দ্য ইনফ্লাক্স অ্যান্ড দ্য ক্যালসিয়াম, ইনফ্লাক্স অফ দ্য ক্যালসিয়াম, ক্যালসিয়াম তখন ইনফ্লাক্স করছে, অ্যান্ড দ্য ফিউশন বিটুইন অ্যাক্রোজোম মেমব্রেন অ্যান্ড দ্য স্পার্ম মেমব্রেন। দেখো অ্যাক্রোজোম এর মেমব্রেন আর স্পার্ম মেমব্রেন ফিউজড হলে তবেই না তাদের এক্সোসাইটোসিস হবে। যখন এই ঘটনাটা ঘটলো, তখন জি অ্যাক্টিন তখন পলিমেরাইজ হয়ে যায়, অ্যান্ড ফর্ম দ্য এফ অ্যাক্টিন টু ফর্ম দ্য ফার্টিলাইজেশন কোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ফার্টিলাইজেশন কোন ফর্মেশন। এবং দেখো বিন্দিন বাইন্ডস উইথ স্পেসিফিক বিন্দিন রিসেপ্টর ইন দ্য এগ মেমব্রেন। এই ফার্টিলাইজেশন কোণের ওপরে একটা স্পেশাল টাইপের প্রোটিন থাকে, তার নাম হলো বিন্দিন। এবং এগ মেমব্রেনের মধ্যে যে রিসেপ্টর থাকে, তো তার নাম হলো বিন্দিন রিসেপ্টর। একটা পার্টিকুলার প্রজাতির বিন্দিন পার্টিকুলার প্রজাতির মেমব্রেন রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়। তাহলে দেখছো যে কীরকমভাবে ফিল্টারিং হচ্ছে। আমরা রিপ্রোডাক্টিভ আইসোলেশন মানেই আমরা এটা জানি যে সেম স্পিসিসের মধ্যে যখন ফার্টিলাইজেশন হয়, তাহলে তার পিছনে মলিকুলার মেকানিজমগুলো দেখো। তো বিন্দিন তাহলে কোথায় থাকবে, বিন্দিন থাকবে স্পার্ম মেমব্রেনে, আর বিন্দিন রিসেপ্টর কোথায় থাকবে, এগ মেমব্রেনে। এবং বিন্দিন রিসেপ্টর এর সঙ্গে এবার এই ফার্টিলাইজেশন কোণ যুক্ত হয়ে যায়। সুতরাং স্পিসিস স্পেসিফিক যে রেকগনিশন, এটা দুটো জায়গাতে হচ্ছে। নাম্বার ওয়ান যেখানে হচ্ছে, প্রথম যে রেকগনিশন, সেটা হচ্ছে এগ জেলিকোটে হচ্ছে, রিসেক্টের মধ্য দিয়ে। কেউ কেউ বলছেন যে ফার্টিলাইজার অ্যান্টি ফার্টিলাইজারের মধ্য দিয়ে, কেউ কেউ বলছে অ্যান্ড্রোগ্যামন গাইনোগ্যামনের মধ্য দিয়ে। এই সমস্ত কেমিক্যালসগুলো এগ জেলিতে থাকে। এবং সেকেন্ড রেকগনিশন তাহলে কোথায় হচ্ছে, অ্যাক্রোজোমাল প্রোটিন বিন্দিনের থ্রু দিয়ে, মানে এগ মেমব্রেনের মধ্যে যে বিন্দিন রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টর স্পিসিস স্পেসিফিক। এবং সেই জন্য স্পিসিস স্পেসিফিক রেকগনিশন ইন কেস অফ সি আর্চিন দুটো জায়গাতে হয়, একটা এগ জেলিকোট এবং আরও একটা প্লাজমা মেমব্রেন। লোকালাইজেশন অফ দ্য বিন্দিন অন দ্য হ্যাঁ বলো, তৈরি হয়েছে। এবং এই যে রিসেপ্টরগুলো আছে, এটাই হলো বিন্দিন রিসেপ্টর। ক্লিয়ার? কোথায় আছে বিন্দিন রিসেপ্টর, প্লাজমা মেমব্রেনে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা। এটা কিন্তু মেনশন করা নেই এই রিসেপ্টরটার নাম, কিন্তু এই রিসেপ্টরটা হলো বিন্দিন রিসেপ্টর। এরপরে আমরা পরের অংশে যাই।
ঠিক আছে, স্টেপ বাই স্টেপ এগুলো একটু দেখবে। হ্যাঁ, বিন্ডিং রিসেপ্টরটা তো ফার্টিলাইজেশন কোণের ওপরে থাকে, এটা কি যখন ভেতরে মানে ফিউজ করছে তখন? না, ফার্টিলাইজেশন কোণের ওপরে নয়, ফার্টিলাইজেশন কোণের ওপরে যে প্রোটিনটা থাকে তার নাম হচ্ছে বিন্দিন। বিন্দিন কোথায় আছে? এইটা। আর প্লাজমা মেমব্রেন মানে এটা হচ্ছে এগের মেমব্রেন, এই যে প্লাজমা মেমব্রেন আছে এটা হচ্ছে ডিম্বাণুর মেমব্রেন, ঠিক আছে। এবার কি হবে, এই বিন্দিন একটা পার্টিকুলার স্পিসিসের প্লাজমা মেমব্রেনে যে ধরে যাক এটা বিন্দিন এ, তাহলে কোনো একটা পার্টিকুলার প্রজাতির প্লাজমা মেমব্রেনে বিন্দিন এ রিসেপ্টর থাকবে, মানে এগ মেমব্রেনে বিন্দিন এ রিসেপ্টর থাকবে। আবার ধরো যাক অন্য একটা প্রজাতির স্পার্ম এসেছে, সেটা হলো বিন্দিন বি, তাহলে এটা কিন্তু এই এগের মেমব্রেনের বিন্দিন এ রিসেপ্টরের সঙ্গে যুক্ত হবে না, তখন সেটা অটোমেটিক্যালি রিলিজড হয়ে যাবে মেমব্রেন থেকে, ঠিক আছে। তাহলে এইভাবে স্পিসিস স্পেসিফিক রেকগনিশন হয়। যদিও কোনো প্রজাতির স্পার্ম যদিও এগ জেলিকে ক্রস করে গেলেও, অ্যাক্রোজোমাল রিয়াকশান হলেও বিন্দিন আলটিমেটলি ফিল্টার করে দেবে যে সেই নিউক্লিয়াস, ওই স্পার্মের নিউক্লিয়াস এগের মধ্যে ঢুকবে কিনা। তো বিন্দিন তাহলে কোথায় থাকবে? ফার্টিলাইজেশন কোণে। আর বিন্দিন রিসেপ্টর কোথায় থাকবে? এগ মেমব্রেনে, ঠিক আছে। এবার ক্লিয়ার করতে পেরেছি? দেখো, ক্লিয়ার তো? আচ্ছা, এবার লোকালাইজেশন অফ দ্য বিন্দিন অন দ্য অ্যাক্রোজোমাল প্রসেস। তাহলে দেখো এই অ্যাক্রোজোমাল প্রসেসের মধ্যেই কিন্তু বিন্দিনকে আমরা লোকালাইজ করতে পারি। সুতরাং বিন্দিন কোথায় থাকবে? অ্যাক্রোজোমাল প্রসেসে। বিন্দিন প্রোটিন ফাউন্ড অন অ্যাক্রোজোম অফ দ্য স্ট্রঙ্গাইলো সেন্ট্রোসারাস পারপিউরেটাস, মানে বিভিন্ন প্রজাতির কথা বলছে, অ্যান্ড বাইন্ডিং উইথ দ্য ডিজেলিড এগ অফ দ্য সেম স্পিসিস। তার মানে বিন্দিনকে আমরা কখন পাবো? বিন্দিনকে আমরা তখনই পাবো যখন এগ জেলি যখন নষ্ট হয়ে যায়, অর্থাৎ ফার্টিলাইজেশন কোন যখন তৈরি হয় তখনই কিন্তু বিন্দিন তৈরি হয়। সেই জন্য বলছে যে ডিজেলিড এগেতে আমরা প্রধানত দেখতে পাই। বিন্দিনকে বিভিন্ন প্রজাতিতে আইসোলেট করা হয়েছে, এগুলো আর এত না পড়লেও চলবে। সুতরাং ডিজেলিড যে এগ আছে সেখানেই আমরা কিন্তু বিন্দিন প্রোটিনকে পাবো। এরপরে কি হবে? প্রুফ দ্যাট বিন্দিন ফাউন্ড স্পেসিফিক্যালি অন দ্য অ্যাক্রোজোমাল প্রসেস, যেটা তোমরা বারবার এই প্রশ্নটা তোমরা যে একটু আগেই যেটা করলে, তাহলে বিন্দিনকে আমরা কোথায় পাবো? অ্যাক্রোজোমাল প্রসেসে, মানে যেটাকে বলছিলাম যে ফার্টিলাইজেশন কোন, ওটাই তো অ্যাক্রোজোমাল প্রসেস। তো অ্যাক্রোজোমাল প্রসেসের মধ্যে আমরা প্রধানত বিন্দিনকে পাবো। ইমিউনোকেমিক্যাল টেকনিক ক্যান বি ইউজ টু লোকালাইজ দ্য বিন্দিন। বিন্দিন কোথায় থাকে বিভিন্ন ইমিউনোলজিক্যাল টেকনিকের সাহায্যে তাকে আইডেন্টিফাই করা হয়েছে, এবং দেখা গেছে যে অ্যাক্রোজোমাল প্রসেস বা ফার্টিলাইজেশন কোণের মধ্যেই প্রধানত বিন্দিন থাকে, ঠিক আছে। তাহলে বিন্দিন আমরা দেখে নিলাম। তাহলে এগ, তাহলে এই স্পার্ম এখনো পর্যন্ত কোন প্লাজমা মেমব্রেনে চলে গেছে। এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে প্রিভেনশন অফ পলিস্পার্মি, আর যাতে কোনো স্পার্ম যাতে না যেতে পারে, তো সেই কারণের জন্য যে ঘটনাটা ঘটবে সেটা হলো প্রিভেনশন অফ পলিস্পার্মি। পলিস্পার্মি মানে কি? পলিস্পার্মি মানে হচ্ছে সেই ঘটনা যে ঘটনার মধ্য দিয়ে এগ মেমব্রেন কেবলমাত্র একটি স্পার্মকেই সে কেবলমাত্র পেনিট্রেট করতে হেল্প করবে, অন্য স্পার্ম যাতে এগের মধ্যে ঢুকতে না পারে। দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভাইটেলাইন মেমব্রেন এই পর্যন্ত, দেখো ভাইটেলাইন মেমব্রেন ক্রস করে চলে গেছে কিন্তু স্পার্ম, এবং ভাইটেলাইন মেমব্রেনের জাস্ট নিচে যেটা থাকে সেটা হলো এগ মেমব্রেন। আমরা সিআর চিনে দেখেছিলাম যে প্রথম যে মেমব্রেন সেটা হলো এগ জেলি, সেকেন্ড যে মেমব্রেন সেটা হলো ভাইটেলাইন মেমব্রেন, থার্ড যে মেমব্রেন সেটা হলো এগ প্লাজমা মেমব্রেন। এবং এই যে এগ যে প্লাজমা মেমব্রেন আছে, এই এগ প্লাজমা মেমব্রেনের নিচের দিকে কিছু গ্র্যানিউলার স্ট্রাকচার থাকে, তো এগুলোকেই আমরা বলবো কর্টিক্যাল গ্র্যানিউলস। এবার দেখো, তাহলে এই যে ভাইটেলাইন মেমব্রেন আছে, এই ভাইটেলাইন মেমব্রেনের জাস্ট নিচের দিকে যেটা থাকে সেটা হলো এগ মেমব্রেন। সুতরাং স্পার্ম কি হয়েছে? স্পার্ম এক্ষেত্রে কন্ট্যাক্ট হয়ে গেছে এগ মেমব্রেনের সঙ্গে এবং ফিউজড হয়ে গেছে। এবং এই যে প্লাজমা মেমব্রেন আছে, এই প্লাজমা মেমব্রেনের নিচের দিকে এখনো পর্যন্ত কর্টিক্যাল গ্র্যানিউলস আছে। তো কর্টিক্যাল গ্র্যানিউলস আর প্রেজেন্ট বিনিথ দ্য এগ মেমব্রেন। এর ডায়ামিটার হলো 15,000 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। তাহলে কর্টিক্যাল গ্র্যানিউলস কোথায় থাকবে? এগ মেমব্রেনের নিচের দিকে থাকবে। যখনই স্পার্ম যখনই এগের সঙ্গে এগ মেমব্রেনের সঙ্গে যখনই যুক্ত হয়, তখন এবার কি ঘটনা ঘটবে ইন কেস অফ সি আর্চিন? দেখো IP3 ড্যাগ এবং A23187 নামে এরকম কিছু সেকেন্ড মেসেঞ্জার এক্ষেত্রে তৈরি হবে, এবং এই সেকেন্ড মেসেঞ্জারগুলো তখন কি হবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়ামকে রিলিজ করবে। এই জায়গাতেও সেল সিগন্যালিং হচ্ছে, এবং সেগুলো প্রধানত যুক্ত হবে কার সঙ্গে? কর্টিক্যাল গ্র্যানিউলসের সঙ্গে। যখনই কর্টিক্যাল গ্র্যানিউলসের সঙ্গে যখনই যুক্ত হবে, তখন কর্টিক্যাল গ্র্যানিউলস যেগুলো প্লাজমা মেমব্রেন থেকে দূরে ছিল,
তখন যেহেতু দুটোই মেমব্রেন, তাহলে কর্টিক্যাল গ্র্যানিউল তখন ফিউজড হয়ে যাবে এই প্লাজমা মেমব্রেনের সঙ্গে, এবং তার ফলে কর্টিক্যাল গ্র্যানিউলসের মধ্যে যে সমস্ত মেটেরিয়ালসগুলো ছিল সেই সমস্ত মেটেরিয়ালসগুলো বাইরে বেরিয়ে আসবে। তো তাকেই আমরা বলবো এক্সোসাইটোসিস অফ দ্য কর্টিক্যাল গ্র্যানিউলস। এটা যদি হয় তখন ভাইটেলাইন মেমব্রেন এবং এই পেরিভাইটেলাইন স্পেস তখন দেখো অনেকটা বড় হয়ে যাবে, এবং তার ফলে এই যে গ্যাপ আছে এই গ্যাপ ভেদ করে আর অন্য কোনো স্পার্ম এন্ট্রি নিতে পারবে না। সে ভাইটেলাইন মেমব্রেন এবং এই যে মেমব্রেন, নতুন যে মেমব্রেন যেটা তৈরি হলো, তো এই মেমব্রেনকেই আমরা বলবো ফার্টিলাইজেশন মেমব্রেন। সুতরাং এই ফার্টিলাইজেশন মেমব্রেন কি কি দিয়ে তৈরি হয় দেখো, কম্পোনেন্টস অফ দ্য কর্টিক্যাল গ্র্যানিউলস ফিউজ উইথ দ্য ভাইটেলাইন মেমব্রেন। তাহলে কর্টিক্যাল গ্র্যানিউলসের মেটেরিয়ালসগুলো যখন ভাইটেলাইন মেমব্রেনের সঙ্গে যুক্ত হয় তখন ভাইটেলাইন মেমব্রেন হার্ড হয়ে যায়, এবং অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন মেমব্রেন আর কিছুই নয়, মডিফাইড ভাইটেলাইন মেমব্রেন। যখন ভাইটেলাইন মেমব্রেনের সঙ্গে কর্টিক্যাল মেটেরিয়ালসগুলো যখন যুক্ত হয় তখনই কিন্তু এক্ষেত্রে এই ফার্টিলাইজেশন মেমব্রেন তৈরি হয়। সুতরাং ফার্টিলাইজেশন মেমব্রেন অ্যাকচুয়ালি কি? ফার্টিলাইজেশন মেমব্রেন হলো অ্যাকচুয়ালি ভাইটেলাইন মেমব্রেন, এবং কিভাবে তৈরি হয় সেটা, কর্টিক্যাল গ্র্যানিউলসগুলো যখন এই ভাইটেলাইন মেমব্রেনের সঙ্গে যুক্ত হয় তখন সেটা হার্ড হয়ে যায়, এবং তার ফলেই কিন্তু ফার্টিলাইজেশন মেমব্রেন তৈরি হয়। এবং এই মেমব্রেন এতটাই শক্তিশালী যে এই মেমব্রেন ভেদ করে আর অন্য কোনো স্পার্ম যেতে পারে না। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে? এটা ক্লিয়ার? ক্লিয়ার তো? কিভাবে বলছে, ইন কেস অফ সি আর্চিন দ্য এগ রিমেন্স পজিটিভ ফর অনলি অ্যাবাউট এ মিনিট। আচ্ছা, এখানটা একটু দেখে নিই। হ্যাঁ, সুতরাং আমরা ওই অংশটা আমরা দেখলাম। এইবার দেখো, তো প্রিভেনশন অফ পলিস্পার্মি প্রধানত দুইভাবে হতে পারে। আগে এখানটা দেখে নাও, প্রিভেনশন অফ পলিস্পার্মি দুইভাবে হতে পারে, একটা হলো ফাস্ট রিয়াকশন আর একটা হলো স্লো রিয়াকশন। ফার্স্ট রিয়াকশন মানে হচ্ছে এগের মধ্যে যে ইলেকট্রিক্যাল চেঞ্জ ঘটে, তো এটাই হলো ফার্স্ট রিয়াকশন। আর স্লো রিয়াকশন মানে এক্সোসাইটোসিস অফ দ্য কর্টিক্যাল গ্র্যানিউলস, যেটা তোমাদেরকে দেখালাম যে কর্টিক্যাল গ্র্যানিউলস যখন রিলিজড হয়ে যাবে এবং তার ফলে ফার্টিলাইজেশন মেমব্রেন তৈরি হবে, ভাইটেলাইন মেমব্রেন মডিফাই হয়ে যাবে, তো এটাই হলো স্লো রিয়াকশন। এই যে ফার্স্ট রিয়াকশন যেটা ইলেকট্রিক্যাল চেঞ্জ ইন দ্য এগ মেমব্রেন, তার মানে কি? এক্ষেত্রে দেখো, একটা নর্মাল এগ আছে এবং আমরা জানি যে কোনো নর্মাল সেলের ভিতরের দিকটা সবসময় নেগেটিভ থাকে, বাইরের দিকটা পজিটিভ থাকে, কারণ তাদের এই প্লাজমা মেমব্রেনের মধ্যে প্রধানত সোডিয়াম পটাশিয়াম আয়ন চ্যানেল কাজ করে। যদি 3 অণু সোডিয়াম জেনারেলি বাইরে বেরিয়ে যায় এবং 2 অণু পটাশিয়াম যদি ভিতরের দিকে ঢোকে, তাহলে সবসময় একটা পজিটিভ আয়নের ডেফিসিয়েন্সি মেমব্রেনের ভিতরের দিকে তৈরি হয়। দ্যাট মিনস মেমব্রেনের ভিতরের দিকটা সবসময় নেগেটিভ থাকে। এটুকু সবাই বুঝতে পেরেছ? কিন্তু ফার্স্ট ব্লক অফ পলিস্পার্মি মানে কি? দেখো, যদি কোনোভাবে, তাহলে একটা গ্রাফের সাহায্যে আগে দেখার চেষ্টা করো। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই এগের যে মেমব্রেন আছে, তো এগ মেমব্রেন প্রধানত নেগেটিভ জায়গাতে থাকে। দেখো, নেগেটিভ, তার যে চার্জ আছে সেটা নেগেটিভ, 0 নিচে আছে। কিন্তু যখনই তুমি স্পার্ম যখনই অ্যাড করবে, যে Na+ আয়ন যেটা বেরিয়ে যাচ্ছিল, শুক্রাণু দিলেই কিন্তু সমুদ্রের জল থেকে সোডিয়াম আয়ন তখন ভিতরের দিকে ঢুকবে এগের মধ্যে। ঠিক আছে? কেন? কারণ সি ওয়াটারের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, এগ সাইটোপ্লাজমের মধ্যে সোডিয়াম কম থাকে। কেন? এগ সাইটোপ্লাজম থেকে সবসময় সোডিয়াম বেরিয়ে যাচ্ছে, আর সমুদ্রের জলে প্রচুর পরিমাণে সোডিয়াম আয়ন থাকে। তো যখনই এক্ষেত্রে স্পার্ম যখনই এগের সঙ্গে যুক্ত হবে তখন কি হবে? আবার দ্য রিভার্স ফর দ্য K+, তাহলে K+ প্রধানত এগের মধ্যে বেশি থাকে এবং সমুদ্রের জলে প্রধানত কম থাকে তুলনামূলকভাবে, কম্পারেটিভলি এই সারাউন্ডিংসে। ঠিক আছে? তাহলে কি হবে? শো দ্য এগ সেল মেমব্রেন মেনটেইন দ্য রেস্ট্রিক্ট মেমব্রেন পোটেনশিয়াল -70 মিলিভোল্ট। কিন্তু যখনই আমরা শুক্রাণুকে যখনই যোগ করব, তখন এই যে সোডিয়াম আয়ন যেটা নর্মাল কন্ডিশনে বেরিয়ে যাচ্ছিল সমুদ্রের জল থেকে, তখনই কি হবে? সোডিয়াম আয়ন তখন ইনফ্লাক্স হবে। ইনফ্লাক্স মানে কি? এগের মধ্যে ঢুকবে। কখন? যখন শুক্রাণুকে তুমি যোগ করবে। যখনই এগ মানে শুক্রাণুর মেমব্রেন যখন এগ মেমব্রেনের সঙ্গে ফিউজড হবে, তখন সি ওয়াটার থেকে Na+ আয়ন তখন কি হবে? সি ওয়াটার থেকে Na+ আয়ন তখন এগের মধ্যে চলে আসবে। তাহলে কি হবে? যেহেতু ক্যাটায়ন যেহেতু ঢুকছে, তাহলে মেমব্রেন পোটেনশিয়াল ক্রমশ পজিটিভের দিকে যাবে। দেখো, Na+ ইনফ্লাক্স ডিউ টু দ্য বাইন্ডিং অফ দ্য ফার্স্ট স্পার্ম অ্যান্ড ফিউজ দ্য স্পার্ম মেমব্রেন উইথ দ্য এগ মেমব্রেন। তাহলে কি হচ্ছে? Na+ ইনফ্লাক্স হচ্ছে এবং তার ফলে এগের ভিতরের দিকটা কিন্তু ক্রমশ পজিটিভ হয়ে যাচ্ছে। উইদিন 1 থেকে 3 সেকেন্ড আফটার দ্য বাইন্ডিং অফ দ্য ফার্স্ট স্পার্ম, প্রথম স্পার্ম যখনই যুক্ত হয় তার 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে স্মল ইনফ্লাক্স অফ দ্য Na+ ইন্টু দ্য এগ।
এবং তার ফলে মেমব্রেন পোটেন্সিয়াল শিফট টু এ পজিটিভ লেভেল দ্যাট ইজ +20 মিলিভোল্ট। তাহলে মেমব্রেন পোটেন্সিয়াল কোথায় চলে গেল? প্লাসে চলে গেল। তার মানে এগ মেমব্রেন তখন কি হয়ে গেল? পজিটিভ হয়ে গেল। কিন্তু জেনারেলি স্পার্ম মেমব্রেন সবসময় পজিটিভ হয়, ঠিক আছে? স্পার্ম মেমব্রেন সবসময় পজিটিভ হয়। তাহলে দুটো পজিটিভ তখন রিপালসান করবে, আবার যখন সেকেন্ড স্পার্ম যখন আসবে তখন দুটোকে রিপালসান হয়ে যাবে, এবং এই ঘটনাকেই আমরা বলবো ফার্স্ট ব্লক অফ পলিস্পার্মি। অনেকে বুঝতেই পারে না যে ফার্স্ট ব্লক অফ পলিস্পার্মি কি, তার পিছনে কি মলিকুলার মেকানিজম থাকে। তাহলে এটা তোমাদেরকে আমি বললাম যে কিভাবে এই ঘটনা ঘটে, ঠিক আছে? ফার্স্ট ব্লক অফ পলিস্পার্মি 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে ঘটবে। একটা ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন ঘটবে এগ মেমব্রেনের মধ্যে, এবং তার ফলে এগ মেমব্রেন কিছু সময় ধরে সেটা পজিটিভ হয়ে যাবে, এবং স্পার্ম ক্যান বাইন্ড উইথ দ্য রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল অফ -70 মিলিভোল্ট বাট ক্যান নট বাইন্ড উইথ দ্য এগ মেমব্রেন অফ দ্য পজিটিভ চার্জ। দেখো, প্রথম যখন স্পার্মের সঙ্গে এগ যুক্ত ছিল না তখন তার রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল কত ছিল? মাইনাস। কিন্তু প্রথম স্পার্ম যখনই যুক্ত হলো, সেকেন্ড স্পার্ম যখন আসছে তখন কিন্তু সে কিন্তু আর যুক্ত হবে না। কেন? কারণ প্রথম স্পার্ম ওই এগ মেমব্রেনকে পজিটিভ করে দিয়েছে। তাহলে সেকেন্ড স্পার্ম আর যুক্ত হবে না, অর্থাৎ প্রিভেনশন অফ পলিস্পার্মি ঘটবে, ঠিক আছে? এই যে ঘটনা, এটাকেই আমরা বলবো প্রিভেনশন অফ পলিস্পার্মি। কেন সেকেন্ড স্পার্ম যুক্ত হতে পারবে না? বিকজ দ্য স্পার্ম ক্যারি এ ভোল্টেজ সেন্সিটিভ কম্পোনেন্ট। কারণ স্পার্মের মধ্যে একটা ভোল্টেজ সেন্সিটিভ একটা কম্পোনেন্ট থাকে, তো তার নাম হলো ফিউসোজেনিক প্রোটিন, এবং এই ফিউসোজেনিক প্রোটিনের যে চার্জ সেটা কিন্তু পজিটিভ চার্জ। তাহলে স্পার্ম সবসময় পজিটিভ হয়, এর কারণটাই হচ্ছে এটা তার মধ্যে ফিউসোজেনিক প্রোটিন থাকে। তো প্রথম ক্ষেত্রে দেখো, যেহেতু নেগেটিভ ছিল তাহলে অ্যাট্রাক্টেড হয়েছিল, কিন্তু সেকেন্ড স্পার্ম যখনই আসবে তখন তার মধ্যে পজিটিভ চার্জ নিয়ে আসছে, অথচ এগ মেমব্রেনও কিন্তু পজিটিভ চার্জ। সো তাদের মধ্যে রিপালসান ঘটবে, এবং তার ফলে কি হবে? তার ফলে ফার্স্ট ব্লক অফ পলিস্পার্মি হবে। প্রথম স্পার্মই কেবলমাত্র এগের সঙ্গে যুক্ত হবে, সেকেন্ড স্পার্ম আর যুক্ত হতে পারবে না, ঠিক আছে? ক্লিয়ার? প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় কিন্তু এগুলো থেকে। কিন্তু এক্ষেত্রে একটা স্যার হ্যাঁ বলো, সেবার ভালো করে শোনো। প্রথম ক্ষেত্রে যখন কোনো স্পার্ম নেই তখন এগ নেগেটিভ, ঠিক আছে? এবার যখনই স্পার্ম আসছে, স্পার্ম কিন্তু পজিটিভ, তাহলে এগে অ্যাট্রাক্টেড হয়ে গেল, প্রথম স্পার্ম ঢুকে গেল, ঠিক আছে? যখন প্রথম স্পার্ম যখন ঢুকে গেল তখন এগ কি হয়ে গেল? পজিটিভ। আরও অনেক স্পার্ম আছে। এবার সেকেন্ড স্পার্ম যখন আসতে যাবে তখন সে কিন্তু আর এগের মধ্যে ঢুকতে পারবে না। একেই আমরা বলবো ফার্স্ট ব্লক। এটাই হলো প্রিভেনশন অফ পলিস্পার্মি। কি বললাম, বোঝাতে পেরেছি? হ্যাঁ, তুমি হয়তো স্পার্ম হ্যাঁ, থাকছে। তুমি হয়তো ভাবছো ঠিক যে আছে। সব সময় তো স্যার পজিটিভ আছে, অথচ হ্যাঁ 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 হ্যাঁ, আমি যখন পড়ছিলাম ফার্স্ট ব্লক অফ পলিস্পার্মি আমারও এই সেম প্রবলেমটা হয়েছিল, তখন ভাবছিলাম যে কি হবে। তো সেই জন্য দেখো, স্পার্মকে যদি আমরা অ্যাড করি তখন সে কি হবে? নেগেটিভ থেকে এগ তখন পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং সেই কারণের জন্যই প্রিভেনশন অফ পলিস্পার্মি হচ্ছে, এবং একেই বলা হয় ফার্স্ট ব্লক। ক্লিয়ার? কিন্তু ফার্স্ট ব্লক সিআরসিনের ক্ষেত্রে কিসের জন্য হচ্ছে? Na+ আয়ন এন্ট্রি নিচ্ছে বলে। কিন্তু যদি ফ্রগ যদি হতো, ফ্রগের ফার্টিলাইজেশন অকার্স ইন পন্ড, তাহলে তার ক্ষেত্রে কিভাবে ফার্স্ট ব্লক অফ পলিস্পার্মি হয়? কিন্তু পন্ডের ক্ষেত্রে, পন্ডে তো Na+ আয়নের পরিমাণ প্রচুর পরিমাণে কম আছে, সমুদ্রের জলে যতটা আছে Na+ আয়ন কিন্তু পুকুরের জলে কম থাকে, ঠিক আছে? এগুলোও ইকোলজি থেকে প্রশ্ন দিতে পারে। কোন আয়ন সমুদ্রের জলে বেশি থাকে? তাহলে Na+। আর পন্ডে কোন আয়ন কম থাকবে? Na+, ঠিক আছে? সেই জন্য ক্লোরাইড আয়ন অ্যাক্টস অ্যাজ এ রোল ইনস্টিড অফ দ্য Na+। দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ক্লোরাইড ইনসাইড দ্য ফ্রগ এগ ইজ হাই, ঠিক আছে? প্রথমে কি হবে? তো ফ্রগের এগের ক্ষেত্রে ক্লোরাইড আয়ন প্রধানত নর্মাল, যখন আনফার্টিলাইজ থাকে ফ্রগ এগ তখন তার ক্লোরাইড আয়ন অনেক বেশি থাকে। আর স্পার্ম তো সবসময় পজিটিভ, প্রথম স্পার্ম অ্যাট্রাক্টেড হলো, তো বাইন্ডিং অফ দ্য স্পার্ম যদি হয় তখন এই ক্লোরাইড আয়ন তখন রিলিজড হয়ে যায়। প্রথম ক্ষেত্রে যেমন Na+ আয়ন ঢুকছিল, কিন্তু এক্ষেত্রে নেগেটিভ চার্জ রিলিজড হয়ে যায়, তখন ইনসাইড অফ দ্য এগ বিকাম পজিটিভ, এবং এই ঘটনাকেই আমরা বলবো ফার্স্ট ব্লক অফ পলিস্পার্মি। তাহলে সিআরচিনের ক্ষেত্রে, যে ক্ষেত্রে Na+ আয়ন ক্যাটায়ন ঢুকছিল বলে ফার্স্ট ব্লক অফ পলিস্পার্মি হচ্ছিল, ফ্রগের ক্ষেত্রে ক্লোরাইড আয়ন বেরিয়ে যায় বলে ফার্স্ট ব্লক অফ পলিস্পার্মি হয়। ক্লিয়ার? ফার্স্ট ব্লক ইজ নট অকার্স ইন ম্যামালিয়ান এগ। তো ম্যামালিয়ান এগে কিন্তু ফার্স্ট ব্লক হয় না। তাহলে ম্যামালিয়ান এগে যেটা হয় সেটা হলো স্লো ব্লক টু পলিস্পার্মি, এবং সি আর্চিন এবং তার সঙ্গে সঙ্গে ফ্রগের মধ্যেও কিন্তু ফার্স্ট ব্লক স্লো ব্লক দুটোই হয়। ম্যামালসের ক্ষেত্রে কেবলমাত্র স্লো ব্লক হয়, কোনো ফার্স্ট ব্লক হয় না। কেন হয় না? কারণ সেক্ষেত্রে কোনো এক্সটার্নাল, এই যে Na+ ইত্যাদি, এগুলো তো বাইরে থেকে সে কোথায় পাবে?
ফিমেল বডিতে সে কোথায় পাবে। তো সেই কারণের জন্যই সেক্ষেত্রে কোনো রকম ফাস্ট ব্লক হয় না। এক্ষেত্রে কেবলমাত্র যেটা হয় সেটা হলো স্লো ব্লক। কিন্তু সি আর্চিন এবং অ্যাম্পিবিয়া উভয়ের ক্ষেত্রেই ফাস্ট ব্লক স্লো ব্লক দুটোই হয়, কিন্তু হিউম্যানের ক্ষেত্রে কেবলমাত্র যেটা হয় সেটা হলো স্লো ব্লক। ঠিক আছে। সি আর্চিন এগ রিমেন্স পজিটিভ ফর অনলি অ্যাবাউট এ মিনিট, দ্য ব্রিফ পোটেন্সিয়াল শিফট ইজ নট সাফিসিয়েন্ট টু প্রিভেন্ট দ্য পলিস্পার্মি। মানে এই যে পোটেন্সিয়াল শিফট হচ্ছে, মানে নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে কিছু সময়ের জন্য, তো এটা কিন্তু সাফিসিয়েন্ট নয় পলিস্পার্মিকে প্রিভেন্ট করতে। সেই কারণের জন্যই এদের প্রয়োজন হয়, যেটা তো সেটাই হলো স্লো ব্লক। স্লো ব্লক কিভাবে হয় দেখো, স্পার্ম যখন এগ মেমব্রেনের সঙ্গে কন্ট্যাক্ট করে যায় তখন এগের মধ্যে যে জি প্রোটিন তখন সেটা অ্যাক্টিভ হয়ে যায়, এবং জি প্রোটিন লিঙ্কড রিসেপ্টর তখন এসআরসিকে অ্যাক্টিভ করে। এটা হলো ম্যাপ কাইনেস পাথ এসআরসি, জিআরবি2, সস, র্যাপ। ঠিক আছে। এসআরসি তখন কি করবে, পিএলসি গামাকে অ্যাক্টিভ করে দেবে, এবং পিএলসি গামা দেখো পিআইপি2 থেকে আইপি3 তৈরি করবে। আইপি3 এর কাজ কি আমি বলেছিলাম, ক্যালসিয়ামকে রিলিজ করা, এবং তার সঙ্গে সঙ্গে পিআইপি2 থেকে ড্যাগও তৈরি হবে। এই দুটোই কিন্তু সেকেন্ড মেসেঞ্জার। এবং এই যে আইপি3 এবং ড্যাগ, এই দুটো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগের মধ্যে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে সেখান থেকে ক্যালসিয়ামকে রিলিজ করবে, এবং তার ফলে কর্টিক্যাল গ্র্যানিউলস রিলিজড বাই দ্য এক্সোসাইটোসিস, এবং তার সঙ্গে সঙ্গে ইনঅ্যাক্টিভেশন অফ দ্য ম্যাপ কাইনেস পাথওয়ে। এই যে ক্যালসিয়াম যেটা রিলিজ করছিল সেটা ম্যাপ কাইনেস পাথওয়েকে তখন ইনঅ্যাক্টিভ করে দেবে, এবং রিইনিসিয়েশন অফ দ্য সেল সাইকেল, তখন আবার কিন্তু সেল সাইকেল চালু হয়ে যাবে। সুতরাং প্রথমে দেখো এক্ষেত্রে যে ম্যাপ কাইনেস পাথওয়ে যেটা চলছিল, এসআরসি অ্যাক্টিভেশন ইত্যাদি এই সবগুলো চলছিল, এরপরে কি হবে, এই ক্যালসিয়াম যখনই রিলিজড হয়ে যাবে তখন এটা ব্যাকওয়ার্ডলি এই ম্যাপ কাইনেস পাথওয়েকে তখন ইনহিবিট করে দেবে। যখন এই ম্যাপ কাইনেস পাথওয়ে যখন ইনহিবিট হয়ে যাবে তখন কিন্তু সেল সাইকেল আবার রিস্টার্ট হবে। এত কিছু তোমাকে ডিটেলসে পড়তে হবে না, তবু আমি সেল সিগন্যালিংটা দিয়ে দিয়েছি যে কিভাবে প্রকৃতপক্ষে এই ঘটনা ঘটে, মানে স্লো ব্লক কিভাবে ঘটে। তাহলে দেখো স্লো ব্লক কিভাবে হচ্ছে, যখন স্পার্ম যখন এগের সঙ্গে যুক্ত হয় তখন আইপি3, ড্যাগ ইত্যাদি তৈরি হয়, তার ফলে ক্যালসিয়াম রিলিজড হয়, এবং এই ক্যালসিয়াম কর্টিক্যাল গ্র্যানিউলসের সঙ্গে যুক্ত হয়। কর্টিক্যাল গ্র্যানিউলসের সঙ্গে যখন যুক্ত হয় ভাইটেলাইন মেমব্রেনের সঙ্গে এই কর্টিক্যাল গ্র্যানিউলসের কম্পোনেন্ট যুক্ত হয়, এবং তার ফলে ভাইটেলাইন মেমব্রেন হার্ড হয়ে যায়, এবং তার ফলে আর অন্য কোনো স্পার্ম এগের মধ্যে ঢুকতে পারে না। ফার্টিলাইজেশন মেমব্রেন তৈরির মধ্য দিয়ে যে প্রিভেনশন অফ পলিস্পার্মি হয়, তো তাকেই আমরা বলবো স্লো ব্লক। আর ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশনের মধ্য দিয়ে যে ব্লকিং হয়, তো তাকেই আমরা বলবো ফাস্ট ব্লক। ফাস্ট ব্লক সি আর্চিন, অ্যাম্পিবিয়া, লোয়ার অ্যানিম্যালসের ক্ষেত্রে দেখা যায়। স্লো ব্লকও কিন্তু লোয়ার অ্যানিম্যালসে দেখা যায়, কিন্তু হায়ার অ্যানিম্যালসে কেবলমাত্র স্লো ব্লক দেখা যায়। ফার্টিলাইজেশন মেমব্রেন তৈরির মধ্য দিয়ে এই যে ব্লকিং, তো একেই আমরা বলবো স্লো ব্লক। ঠিক আছে, ক্লিয়ার এটুকু? দেখো, যে দুটো স্পার্ম অ্যাট এ টাইম মেমব্রেনকে টাচ করবে এরকম জেনারেলি হয় না। ঠিক আছে, একটা স্পার্ম টাচ করবে মানে মিলিয়নও ডিস্টেন্স যদি হয়, মানে কম যদি হয়, তো সেরকমভাবে সবাই কিন্তু একসঙ্গে মুভ করে না। যে কোনো দৌড় প্রতিযোগিতাতেও তোমরা জানো একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য ফার্স্ট না সেকেন্ড, প্রতিবার যখন দৌড় প্রতিযোগিতা হয় কেউ না কেউ ফার্স্ট হবেই। এক্ষেত্রেও সেরকম স্পার্ম যখন রিলিজড হচ্ছে কেউ না কেউ প্রথম গিয়ে প্লাজমা মেমব্রেনকে টাচ করবে, কখনোই দুটো স্পার্ম কখনোই প্লাজমা মেমব্রেনকে টাচ করবে না। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ম্যামালের কথাই বললে যে ম্যামালস আছে, ম্যামালস আছে, এবং যেগুলো টেরিস্ট্রিয়াল যে সমস্ত অ্যানিমালস আছে তো তাদের ক্ষেত্রে বলছি। হায়ার ম্যামালস মানে ধরো তোমার রেপটাইলস হতে পারে, বার্ডস হতে পারে, ম্যামালস হতে পারে। ঠিক আছে, তাদের ক্ষেত্রে। ঠিক আছে, মানে সব সব ধরনের ম্যামালসের ক্ষেত্রেই শুধু স্লো ব্লক হয়। হ্যাঁ, যেখানে সোডিয়াম আয়ন বাইরে থেকে সাপ্লাইয়ের কোনো সম্ভাবনা নেই, বাইরে থেকে মানে কি দেহের বাইরে থেকে, ফিমেল বডির বাইরে থেকে, তার মানে এক্সটার্নাল ফার্টিলাইজেশনে স্লো ব্লক হবে। ঠিক আছে, কিন্তু ইন্টারনাল ফার্টিলাইজেশনে কেবলমাত্র, আচ্ছা এক্সটার্নাল ফার্টিলাইজেশনে ফাস্ট ব্লক হবে এবং স্লো ব্লক দুটোই হবে, কিন্তু হায়ার যে সমস্ত টেরিস্ট্রিয়াল এনিম্যালস আছে তো তাদের ক্ষেত্রে কেবলমাত্র স্লো ব্লক হবে। কেন ফাস্ট ব্লক হবে না? কারণ NA+কে সোর্স হিসাবে কাজে লাগাতে হবে, তো সেই সোর্স তো ফিমেল বডিতে অত নেই, সেই জন্য তাদের ক্ষেত্রে ফাস্ট ব্লক হয় না। এই হ্যাঁ, সেই জন্য তাদের ফাস্ট ব্লক হয় না। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, আচ্ছা। এইবার এই সেল সিগন্যালিং তোমার মনে না রাখলেও চলবে, কিন্তু তবু আমি লিখে দিয়েছি। আচ্ছা, এই জায়গাটা একটুখানি দেখে নিই। তো এই যে বিষয়টা ফাস্ট স্লো ব্লক কিভাবে হচ্ছে, তো তার জন্য বিজ্ঞানীরা কি করেছিলেন, অ্যাউকুয়ারিন এবং ফুরা 2 নামে দুটো ফ্লুরোসেন্ট ডাই তারা ব্যবহার করেছিলেন, এমিট দ্য লাইট হোয়েন বাইন্ডস উইথ দ্য ক্যালসিয়াম। তো
এই কুয়োরিন এবং ফুরা 2 এরা প্রধানত ফ্লুরিসেন্ট ডাই। তো এরা ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয় এবং তার ফলে লাইট এমিট করে। সুতরাং কোথায় কোথায় ক্যালসিয়াম আছে, যখন যখন আমরা দেখছি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে একসময় ক্যালসিয়ামকে দেখতে পাচ্ছি, আবার সেখান থেকে যখন রিলিজড হয়ে যাচ্ছে তখন ফার্টিলাইজেশন মেমব্রেন তৈরি হচ্ছে। তাহলে এই দুটো ফ্লুরিসেন্ট ডাই প্রধানত ক্যালসিয়ামের লোকালাইজেশনে হেল্প করবে। ক্যালসিয়াম কোথায় আছে সেটা জানার জন্য এই দুটো ডাইকে ব্যবহার করা হয়। ক্লিয়ার? এটা হলো ইনফরমেশন। ওকে, এবারে এই যে কর্টিক্যাল গ্র্যানিউলস আছে, এই কর্টিক্যাল গ্র্যানিউলসের ফার্টিলাইজেশন মেমব্রেন তৈরি করতে কি ভূমিকা আছে দেখো। কর্টিক্যাল গ্র্যানিউলসের বিভিন্ন কম্পোনেন্ট, কর্টিক্যাল গ্র্যানিউলসের মধ্যে কি কি থাকে, ট্রিপসিন লাইক প্রোটিয়েস থাকে এবং তার সঙ্গে সঙ্গে কর্টিক্যাল গ্র্যানিউল সেরিন প্রোটিয়েস থাকে, মানে প্রোটিয়েস থাকে, প্রোটিন ভাঙার থাকে, যেমন ট্রিপসিন লাইক প্রোটিয়েস এবং কর্টিক্যাল গ্র্যানিউল সেরিন প্রোটিয়েস। ডিজলভ দ্য প্রোটিন কোট দ্যাট কানেক্ট দ্য ভাইটেলাইন মেমব্রেন টু প্লাজমা মেমব্রেন। দেখো প্রথমে ভাইটেলাইন মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন কত ক্লোজলি ছিল, কিন্তু যখনই কর্টিক্যাল গ্র্যানিউলস থেকে যখনই রিলিজড হবে তখন তার মধ্যে সেরিন প্রোটিয়েস থাকে এবং সেটা কি করবে, এই দুটো মেমব্রেনের মধ্যে যে কন্ট্যাক্ট ছিল সেই কন্ট্যাক্টকে ডিজলভ করে দেবে, ক্লিপস দ্য বিন্দিন রিসেপ্টার, এবং ব্লিন্দিন রিসেপ্টারকেও সে তখন ক্লিপস করে দেবে। তার মানে কি, বিন্দিন রিসেপ্টার যেটা ক্লোজলি ছিল এরকম জায়গাতে যেটা ছিল, তখন বিন্দিন রিসেপ্টারও কিন্তু অনেক দূরে চলে যাবে। ঠিক আছে, তার মানে অন্য কোনো স্পাম তখন আর এর সঙ্গে যুক্ত হতে পারবে না। কর্টিক্যাল গ্র্যানিউলসের মধ্যে আর কি থাকে, মিউকোপলিস্যাকারাইড স্টিকি কম্পোনেন্ট, ক্রিয়েট দ্য অসমোটিক গ্রেডিয়েন্ট, এটা এগের মধ্যে একটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করে। অসমোটিক গ্রেডিয়েন্ট মানে কি, অসমোটিক গ্রেডিয়েন্ট মানে হচ্ছে সলিউট কনসেন্ট্রেশনের ডিফারেন্স। যেমন সেলের মধ্যে যদি কনসেন্ট্রেটেড যদি সলিউশন থাকে আর বাইরে যদি লেস কনসেন্ট্রেটেড সলিউশন থাকে, তাহলে ওয়াটার লেস কনসেন্ট্রেটেড সলিউশন থেকে মোর ঘনত্বযুক্ত এর দিকে যায়, মানে অভিস্রবণ যেটাকে বলা হয়। এবং তার ফলে কি হচ্ছে, ফোর্সেস দ্য ওয়াটার টু রাস ইনটু দ্য স্পেস বিটুইন প্লাজমা মেমব্রেন অ্যান্ড দ্য মানে ফার্টিলাইজেশন মেমব্রেন অ্যান্ড দ্য প্লাজমা মেমব্রেন, এবং এনভেলপ তখন এক্সপ্যান্ড করে। মিউকোপলিস্যাকারাইড স্টিকি কম্পোনেন্ট এবার কি করবে, এনভেলপ মানে যে ফার্টিলাইজেশন মেমব্রেন আছে, তো সেই ফার্টিলাইজেশন মেমব্রেনকে আরও কি করবে, আরও তাকে এক্সপ্যান্ড করে দেবে, মানে আরও বাড়িয়ে দেবে। কেন, এর ভেতরে সে জল ঢুকিয়ে দেবে। ঠিক আছে, এর ভিতরে জল ঢুকিয়ে দেবে, তাহলে কি হবে, এটাকে আরও এক্সপ্যান্ড করবে, মানে ডিস্টেন্সকে আরও তখন বাড়িয়ে দেবে। থার্ড যেটা, সেটা হচ্ছে পারক্সাইডেস এনজাইম থাকে কর্টিক্যাল গ্র্যানিউলসের মধ্যে, হার্ডেন্স দ্য ফার্টিলাইজেশন মেমব্রেন বাই ক্রস লিঙ্কিং টাইরোসিন রেসিডিউস অন দ্য অ্যাডজেসেন্ট প্রোটিন। তো এই যে পারক্সাইডেস আছে যেটা, সেটা ফার্টিলাইজেশন মেমব্রেনকে শক্ত করে দেয়, বিভিন্ন টাইরোসিন মলিকুলগুলোকে লিঙ্ক করে, অর্থাৎ ফার্টিলাইজেশন মেমব্রেনের মধ্যেও তো বিভিন্ন রকমের প্রোটিন থাকে, তো সেই প্রোটিনের মধ্যে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থাকে, বিভিন্ন টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডগুলোকে লিঙ্ক করে দেয় পারক্সাইডেস এনজাইম। এছাড়া হায়ালিন থাকে কোটিং অ্যারাউন্ড দ্য এগ, এগের বাইরের দিকে একটা কভারিং তৈরি করে। দ্য এগ এক্সটেন্ডস দ্য মাইক্রোভিল্লি হুজ টিপস অ্যাটাচ টু দ্য হায়ালিন লেয়ার এবং সাপোর্ট দ্য ব্লাস্টোমিয়ার ডিউরিং দ্য ক্লিভেজ। এবং এক্ষেত্রে দেখো হায়ালিন তৈরি হয় এবং তার ফলে এগ মেমব্রেন থেকে মাইক্রোভিলি তৈরি হয় ছোটো ছোটো আঙুলের মতো, এবং সেগুলো প্রধানত ক্লিভেজে হেল্প করে। তো কর্টিক্যাল গ্র্যানিউলস প্রধানত এত রকম কাজে হেল্প করে। সুতরাং কর্টিক্যাল গ্র্যানিউলস কি করবে, বিন্দিন রিসেপ্টরকে ভেঙে দেবে এবং একটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করবে, তার ফলে এনভেলপ এক্সপ্যান্ড হবে। পারক্সাইডেস এনজাইম ফার্টিলাইজেশন মেমব্রেনকে হার্ড করে দেবে, এবং হায়ালিন যেটা আছে সেটা হচ্ছে এগের বাইরের দিকে একটা কোটিং তৈরি করবে। এবং এত কিছু করাকেই আমরা বলবো স্লো ব্লক অফ দ্য পলিস্পার্মি, এবং তার ফলে প্রথম স্পার্ম ছাড়া সেকেন্ড স্পার্ম আর কিন্তু এগের মধ্যে এন্ট্রি নেবে না। ঠিক আছে, ক্ষেত্রে তো ফার্টিলাইজেশনের মলিকুলার মেকানিজম স্টাডি করা সম্ভব হয়নি, সেই কারণের জন্যই মডেল অর্গানিজমকে এক্ষেত্রে ধরা হয়। তো সি আর্চিনের ক্ষেত্রে দেখা গেছে যে এটা একই, এবং ম্যামালসের ক্ষেত্রে এটা একই দেখা গেছে। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ম্যামালসও আছে, আমি ম্যামালসও বলবো। এখন বিষয়টা মানে স্টেপ বাই স্টেপ আমরা এগোচ্ছি। তো তাহলে প্রথমে এগ জেলি ক্রস করলো, ভাইটেলাইন মেমব্রেন ক্রস করলো, এবং স্পার্ম তাহলে এখনও কোথায় আছে, প্লাজমা মেমব্রেনের সঙ্গে ফিউজড হয়েছে, ফার্টিলাইজেশন মেমব্রেন তৈরি করেছে, যাতে আর অন্য কোনো স্পার্ম যাতে এন্ট্রি না নিতে পারে এগের মধ্যে। এরপরে কি হবে, ফার্টিলাইজেশন ইনিশিয়েট দ্য প্রসেস দ্যাট বিগিন দ্য ডেভেলপমেন্ট। এরপরে ফার্টিলাইজেশন এর ফলে এগ তখন অ্যাক্টিভ হয়ে যাবে, এবং যেটা প্রধানত ফার্দার ডেভেলপমেন্টে এগের হেল্প করবে। সি আর্চিন স্লাগিস এগ ইজ অ্যাক্টিভেটেড বাই দ্য স্পার্ম। তো যখনই স্পার্ম মেমব্রেন যখন এগ মেমব্রেনের সঙ্গে যুক্ত হবে, তখন সি আর্চিনের যে এগ আছে সেটা এবার অ্যাক্টিভেটেড হবে। দ্য রেসপন্সেস অফ দ্য এগ টু দ্য স্পার্ম ক্যান বি,
তাহলে দেখো এই রেসপন্স দুই ধরনের হতে পারে, একটা আর্লি রেসপন্স এবং আর একটা লেট রেসপন্স। তাহলে এগ অ্যাক্টিভ হচ্ছে ফার্টিলাইজেশনের প্রধান কাজ কি? এগকে অ্যাক্টিভ করা এবং তার সঙ্গে সঙ্গে ডিপ্লয়েড জাইগোট তৈরি করা। তাহলে প্রথম যে কাজ সেটা হলো এগকে অ্যাক্টিভ করা। কেন? কারণ এগকে অনেক কাজ করতে হবে, এরপর তার অনেক কিছু পরিবর্তন ঘটবে, ক্লিভেজ হবে, গ্যাস্ট্রুলেশন হবে ইত্যাদি বিভিন্ন ইভেন্ট ঘটবে। তো সেই কারণের জন্যই এগকে কিন্তু অনেক সক্রিয় হতে হবে। তো এই সক্রিয় হওয়া মানে শুক্রাণু এলে তবে সে তার সক্রিয়তা দেখাচ্ছে, সেই কারণের জন্য শুক্রাণু এলে তার মধ্যে দুটো রেসপন্স তৈরি হয়। ঠিক আছে? যেমন আমি কোনো আগুনে যদি আমরা হাত দিতে যাই তাহলে একটা রেসপন্স তৈরি হবে, আগুনটা এলে তবেই না আমি সেই রেসপন্সটা দেখাবো। এখানেও সেরকম শুক্রাণু এলে তবেই না স্পার্ম এগ তবেই না সেই রেসপন্স দেখাবে। এই রেসপন্স কিন্তু দুই ধরনের হয়, একটি হলো আর্লি রেসপন্স এবং আরও একটা হলো লেট রেসপন্স। আর্লি রেসপন্সে কি হবে? নিউ সেল মেমব্রেন রিকোয়ার্স ডিউরিং দ্য ক্লিভেজ। দেখো আর্লি রেসপন্সে কি হবে, এগের মধ্যে এমন কিছু কিছু পরিবর্তন ঘটবে যে তার ফলে যখন ক্লিভেজ হবে, ক্লিভেজে কি হবে, ডিফারেন্ট টাইপের সেল তৈরি হবে। আমরা জানি যে ক্লিভেজ মানে কোনো জাইগোটের ক্রমশ মাইটোসিস সেল ডিভিশন ঘটবে, তার ফলে অনেকগুলো সেল তৈরি হবে, প্রত্যেকটা সেলের নতুন নতুন মেমব্রেন লাগবে। তো সেই নতুন মেমব্রেন তৈরি করতে এটা হেল্প করবে। কি ঘটনা হেল্প করবে? সুতরাং ফার্স্ট রেসপন্সে নতুন মেমব্রেন তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেন রিডাকশন টু দ্য হাইড্রোজেন পারঅক্সাইড, মানে এগের মধ্যে যে অক্সিজেন ছিল সেটা রিডিউসড হয়ে যাবে হাইড্রোজেন পারঅক্সাইডে। তো একেই আমরা বলবো রেসপিরেটরি বার্স্ট, এবং তার ফলে এগের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হবে। তো এই যে ঘটনা, এটাকে আমরা বলবো আর্লি রেসপন্স। সুতরাং আর্লি রেসপন্সে কোন কোন চেঞ্জেসগুলো হয় বলতে পারবে? আর্লি রেসপন্স মানে কি? ঠিক আছে, কিভাবে হবে একটু দেখে নাও। অকার্ড বাই দ্য রিলিজ অফ দ্য ক্যালসিয়াম। আর্লি রেসপন্সে ক্যালসিয়াম যখন রিলিজড হবে তখন এনএডি প্লাস থেকে এনএডিপি প্লাস তৈরি হবে। এক্ষেত্রে যে এনজাইম কাজ করবে তার নাম এনএডি প্লাস কাইনেজ। তার মানে যখনই ক্যালসিয়াম রিলিজড হবে তখন এনএডি প্লাস কাইনেজ সক্রিয় হবে এবং তার ফলে এনএডি প্লাস এনএডিপি প্লাসে পরিণত হবে। দেখো মলিকুলার মেকানিজম তোমাদের অত মনে থাকবে না, কিন্তু তবু আমি লিখে দিয়েছি। ঠিক আছে, তোমরা যেটা মাথায় রাখবে শুধুমাত্র এই যে হাইলাইটেড পোর্শনগুলো, আর্লি রেসপন্সে কি হবে, নিউ সেল মেমব্রেন রিকোয়ার্স ডিউরিং দ্য ক্লিভেজ এবং অক্সিজেন রিডাকশন টু দ্য হাইড্রোজেন পারঅক্সাইড। তবু আমি মলিকুলার মেকানিজমটা লিখে দিয়েছি যাতে সমস্ত ইনফরমেশন তোমাদের কাছে থাকে। তো এনএডিপি প্লাস সার্ভ এজ দ্য কো এনজাইম ফর দ্য লিপিড মেটাবলিজম। এই যে এনএডিপি প্লাস কিভাবে ফার্টিলাইজেশন, কিভাবে এই মেমব্রেন তৈরি হচ্ছে সেটা তো তোমাকে জানতে হবে, তবেই এটা মনে থাকবে কিন্তু এই পয়েন্টসটা। তো এনএডিপি প্লাস কি করছে, একটা কোএনজাইম হিসেবে কাজ করছে যেটা প্রধানত লিপিড মেটাবলিজমে হেল্প করে। লিপিড থেকেই প্রধানত মেমব্রেন তৈরি হয়। তাহলে এই মেমব্রেন তৈরি হওয়ার পিছনে মলিকুলার মেকানিজম হলো এইটা, এনএডিপি প্লাস তৈরি হওয়া। এবং তার সঙ্গে সঙ্গে কি হবে, এই যে এনএডিপি প্লাস মেক দ্য এনএএডিপি নিকোটিনিক অ্যাসিড অ্যাডিনোসিন ডাইফসফেট। এনএডিপি প্লাস থেকেই আবার তৈরি হবে এনএএডিপি, এবং এই এনএএডিপি তখন কি করবে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রিলিজ করবে এবং তার ফলে অক্সিজেনের রিডাকশন হবে হাইড্রোজেন পারঅক্সাইডে। তো একেই আমরা বলবো রেসপিরেটরি বার্স্ট। ঠিক আছে, রেসপিরেটরি বার্স্ট মানে কি, যে ঘটনাটা প্রচুর পরিমাণে এটিপি তৈরি করে, তো সেটাই হলো রেসপিরেটরি বার্স্ট। তো এটাই হলো আর্লি রেসপন্স। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লেট রেসপন্স। দেখো লেট রেসপন্সে কি হবে, ফিউশন অফ দ্য স্পার্ম অ্যান্ড দ্য এগ মেমব্রেন। যখনই স্পার্ম আর এগ মেমব্রেন যখন ফিউজড হবে তখন সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জ, লস অফ দ্য এইচ প্লাস কজেস দ্য পিএইচ অফ দ্য এগ টু রাইজ। তখন কি হবে, সোডিয়াম এইচ প্লাস আয়ন এক্সচেঞ্জ চ্যানেল তখন খুলে যাবে, তার ফলে এগ থেকে এইচ প্লাস আয়ন বাইরে বেরিয়ে চলে যাবে। তাই যদি হয় তখন কি হবে, আচ্ছা, লস অফ দ্য এইচ প্লাস কজেস দ্য পিএইচ অফ দ্য এগ টু রাইজ। তখন এইচ প্লাস আয়ন কি হচ্ছে এক্ষেত্রে, আচ্ছা দাঁড়াও, সোডিয়াম Na প্লাস আর এইচ প্লাস এক্সচেঞ্জ ঘটবে, লস অফ এইচ প্লাস কজেস দ্য পিএইচ অফ দ্য এগ। তখন এগের মধ্যে পিএইচ এক্ষেত্রে বেড়ে যাবে এবং ক্যালসিয়াম তো অটোমেটিক্যালি থাকবে। তো পিএইচ বেড়ে যাওয়া মানে ডিএনএ এবং প্রোটিন সিনথেসিস তখন হবে। তো লেট রেসপন্সে তাহলে আমরা যেটা দেখছি সেটা হলো ডিএনএ এবং প্রোটিন সিনথেসিস হচ্ছে। অ্যাকচুয়ালি সোডিয়াম আমরা জানি যে 3 অণু সোডিয়াম প্রধানত বাইরে বের হয়, আর এক্ষেত্রে 2 অণু পটাশিয়াম প্রধানত ভিতরের দিকে ঢোকে। তো এক্ষেত্রে কি হচ্ছে যে পটাশিয়ামের মতোই যেটা কাজ করছে, তো
তো এইচ প্লাস আয়ন এক্সচেঞ্জ, তখন এইচ প্লাস আয়ন এক্সচেঞ্জ লস এইচ প্লাস, ঠিক আছে। তার মানে এমনভাবে এই যে সোডিয়াম হাইড্রোজেন চ্যানেল এমনভাবে তখন কাজ করছে, সোডিয়াম ভিতরের দিকে ঢুকছে আর এইচ প্লাস বাইরের দিকে চলে যাচ্ছে, এইচ প্লাস এক্সচেঞ্জ লস অফ এইচ প্লাস। তখন এই এইচ প্লাস এক্সচেঞ্জের জন্য এইচ প্লাস আয়নের তখন লস হয়ে যাচ্ছে, যখনই এইচ প্লাস আয়ন যখন লস হয়ে যায় তখনই কিন্তু পিএইচ বেড়ে যায়। তো লেট রেসপন্সে তাহলে স্পার্মে পিএইচ এর পরিমাণ বাড়বে, এবং পিএইচ যদি বেড়ে যায় তাহলে ডিএনএ এবং প্রোটিন সিনথেসিস হবে। দেখো ফার্টিলাইজেশনের পরে যে ঘটনা সেটা হলো ক্লিভেজ। তো ক্লিভেজ হতে গেলে অবশ্যই কিন্তু রেপ্লিকেশন হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ফার্দার মাইটোসিস সেল ডিভিশনের জন্য ডিফারেন্ট প্রসেসগুলোকে হতে হবে, তার জন্য প্রোটিন লাগবে। তো প্রোটিন লাগার জন্য এগে প্রধানত সক্রিয় হতে হবে, ডিএনএ এবং প্রোটিন সিনথেসিস হবে যে রেসপন্সের মধ্য দিয়ে, তো তাকেই আমরা বলবো লেট রেসপন্স। তো লেট রেসপন্সের পিছনে যে মলিকুলার মেকানিজম হচ্ছে সেটা হলো এটা, এগের মধ্যে পিএইচ বেড়ে যায় এবং ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় এবং তার ফলে ডিএনএ এবং প্রোটিন সিনথেসিস হয়। এছাড়া এনএডিপিএইচ কি কাজ করে? রিডিউস দ্য অক্সিজেন, গ্লুটাথায়ন এবং ওভোথাইলস, স্ক্যাভেঞ্জার্স ফর দ্য ফ্রি রেডিক্যালস দ্যাট ক্যান ড্যামেজ দ্য ডিএনএ অফ দ্য এগ অ্যান্ড দ্য আর্লি এমব্রায়ো। দেখো গ্লুটাথায়ন্স এবং ওভোথাইলস নামে দুটো কেমিক্যালস আছে, এই কেমিক্যালসগুলো অনেক সময় এগকে ড্যামেজ করে দিতে পারে। এবং স্ক্যাভেঞ্জার্স ফর দ্য, আচ্ছা গ্লুটাথায়ন এবং ওভোথাইলস আছে, এটা হচ্ছে স্ক্যাভেঞ্জার্স ফর দ্য ফ্রি রেডিক্যাল দ্যাট ক্যান ড্যামেজ দ্য ডিএনএ অফ দ্য এগ। তার মানে কি এনএডিপিএইচ যেটা আছে সেটা হচ্ছে অক্সিজেনের, দেখো এক্ষেত্রে আচ্ছা প্রথমে ফার্স্ট ব্লক আর স্লো ব্লকটা বুঝতে পারলে তো? এটা বলো আমাকে, ফার্স্ট ব্লক আর স্লো ব্লক ক্লিয়ার? এবার ওই পয়েন্টটা আমি বোঝাবো, ঠিক আছে? স্যার এটা ফার্স্ট ব্লক আর স্লো ব্লকের সময় কি এটা মানে রিলেটেড নাকি না? এটা এই ফার্স্ট ব্লক বলছি, সরি সরি সরি, রেসপন্সের কথা বলছি, যে আর্লি রেসপন্স আর হ্যাঁ লেট হ্যাঁ রেসপন্স, বুঝতে পেরেছো তো? মানে এটা ঠিক আছে, এগ অ্যাক্টিভেশনের হ্যাঁ হ্যাঁ, দুটো এই কাজ। অ্যাক্টিভেশনে এই দুটো কাজ, এটা বোঝা গেছে। হুম হুম হুম। আচ্ছা এছাড়া আর্লি রেসপন্সে আরও একটা ঘটনা ঘটে, এই যে এনএডিপিএইচ আছে সেটা অক্সিজেনকে রিডিউস করে দেয়। দেখো একটা বিষয় হচ্ছে, যখনই কোনো সেলের মধ্যে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় তখন একটা মেটেরিয়ালস তৈরি হয়, তার নাম হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট, যেগুলোকে বলা হয় ফ্রি রেডিক্যালস। কি বললাম, বোঝাতে পেরেছি? তাহলে অক্সিজেনের বেড়ে গেলে যাতে এই ফ্রি রেডিক্যালস যাতে তৈরি না হয়, তো সেই কারণের জন্যই এনএডিপিএইচ অক্সিজেনকে কমিয়ে দেয়। এই লাইনটার মানে বুঝতে পেরেছো? ক্লিয়ার? কোনো সেলের মধ্যে যে পরিমাণ অক্সিজেন থাকা দরকার সেটা ঠিক আছে, কিন্তু যদি বেশি অক্সিজেন যদি হয়ে যায় তাহলে কি হবে? ফ্রি রেডিক্যালস তৈরি হবে, যেগুলোকে আমরা বলবো রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট বা রস। তো এক্ষেত্রে কি হয়, তাহলে অক্সিজেন যাতে না বাড়ে, তো সেই কারণের জন্যই অক্সিজেনকে কমিয়ে দেবে যেটা, সেটা হচ্ছে এনএডিপিএইচ। এবং এই এনএডিপিএইচ কোথা থেকে তৈরি হবে? এই আর্লি রেসপন্সের মধ্য দিয়েই প্রধানত এনএডিপিএইচ তৈরি হয়। তাহলে সেলের মধ্যে কিন্তু অক্সিজেনের পরিমাণ এক্ষেত্রে কমে যাচ্ছে এবং সেই কারণের জন্য কোনো ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে না। এছাড়া সেলের মধ্যে গ্লুটাথায়ন এবং ওভোথাইলসকে সে অ্যাক্টিভ করবে। এই গ্লুটাথায়ন আর ওভোথাইল যদিও কোনোভাবে রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট যদিও তৈরি হয়, তবুও এই গ্লুটাথায়ন আর ওভোথাইল স্ক্যাভেঞ্জার্স ফর দ্য ফ্রি রেডিক্যালস। তাহলে এরা প্রধানত ফ্রি রেডিক্যালসের স্ক্যাভেঞ্জার, মানে ফ্রি রেডিক্যালসগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেয়। ফ্রি রেডিক্যালস সবসময় ডিএনএ অফ দ্য এগকে ড্যামেজ করে দেয় অ্যান্ড দ্য আর্লি এমব্রায়ো। তাহলে এগ এবং আর্লি এমব্রায়নের ডিএনএকে ড্যামেজ করে দেবে যেগুলো, সেগুলো হচ্ছে ফ্রি রেডিক্যালস। তো সেই ফ্রি রেডিক্যালসগুলোকে প্রধানত কমাতে হবে, সেটা কমানোর কাজ করবে এনএডিপিএইচ, যেটা প্রধানত স্লো অ্যাক্টিভেশনে, যেটা প্রধানত এই যে আর্লি রেসপন্সে যেটা প্রধানত হেল্প করে, ঠিক আছে? তো আর্লি রেসপন্সে এনএডিপিএইচ তৈরি হবে যেটা অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেবে এবং তার ফলে কোনো ফ্রি রেডিক্যালস তৈরি হবে না। এর সঙ্গে সঙ্গে গ্লুটাথাইন এবং ওভোথাইলসকে অ্যাক্টিভ করবে, যেটা ফ্রি রেডিক্যালসকে প্রধানত নষ্ট করে দেয়। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে যে হুইচ কেমিক্যাল ইজ রেসপন্সিবল ফর দ্য স্ক্যাভেঞ্জার্স অফ ফ্রি রেডিক্যালস। তাহলে গ্লুটাথায়ন এবং ওভোথাইল, তোমরা মোস্ট প্রবাবলি এই গ্লুটাথায়নের নাম শুনে থাকবে। এত ডিটেলসে পড়তে হবে না, যেটা পড়বে আর্লি রেসপন্সের মধ্য দিয়ে নতুন সেল মেমব্রেন তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে রেসপিরেটরি বার্স্ট হয়। তাহলে ফার্টিলাইজেশনের যে ইভেন্টে রেসপিরেটরি বার্স্ট দেখা যায়, তো সেটাই হলো আর্লি রেসপন্স। আর লেট রেসপন্সে যেটা হবে সেটা হলো ডিএনএ এবং প্রোটিন সিনথেসিস হবে। ঠিক আছে, ক্লিয়ার? দেখো ক্লিয়ার তো? আচ্ছা, যে বিষয়গুলো বললাম, তো এবার দেখো এক্ষেত্রে শর্টে এটা লেখা আছে,
স্পার্ম বাইন্ডিং অর দ্য ফিউশন টু দ্য এগ মেমব্রেন, যখন স্পার্ম মেমব্রেন যখন এগ মেমব্রেনের সঙ্গে যুক্ত হয় তখন সোডিয়াম তখন ইনফ্লাক্স করবে, মানে সোডিয়াম তখন এগের মধ্যে ঢুকবে। আমি কি বলেছিলাম যে সোডিয়াম প্রধানত এগ থেকে বাইরে বেরিয়ে যায়, কিন্তু এক্ষেত্রে সোডিয়াম ঢুকবে এবং তার ফলে মেমব্রেন পোটেন্সিয়ালে চেঞ্জ হবে এবং তার ফলে ফার্স্ট ব্লক অফ দ্য পলিস্পার্মি ঘটবে। আর যদি কাইনেজের যদি স্টিমুলেশন ঘটে বিভিন্নভাবে, কাইনেজ তখন দেখো IP3 পাথওয়েকে সক্রিয় করবে। IP3 প্রধানত ক্যালসিয়ামের পরিমাণ বাড়াবে, তার ফলে কর্টিক্যাল গ্রেনিউলসের ডিগ্রেডেশন ঘটবে এবং তার ফলে কি হবে, ফরমেশন অফ দ্য হাইলিন লেয়ার অ্যান্ড দ্য স্লো ব্লক অফ দ্য পলিস্পার্মি মানে ফার্টিলাইজেশন মেমব্রেন তৈরি হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো IP3 কি করবে, ক্যালসিয়ামের পরিমাণ যেমন বাড়াচ্ছে এবং তার ফলে ডিগ্রেডেশন অফ দ্য সাইক্লিন, ক্যালসিয়াম অনেক সময় সাইক্লিনের ডিগ্রেডেশন করবে এবং ইনঅ্যাক্টিভেশন অফ দ্য ম্যাপ কাইনেস, তার ফলে মাইটোসিস সেল ডিভিশন হবে, সাইক্লিনের ডিগ্রেডেশন হবে, মাইটোসিস সেল ডিভিশন ফার্দার প্রসেসিং হবে এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম NADP প্লাস কাইনেসকে অ্যাক্টিভ করবে এবং তার ফলে NAD প্লাস থেকে NADP প্লাস তৈরি হবে এবং এই NADP প্লাসই প্রধানত মেমব্রেন বায়োসিনথেসিস ঘটাবে। এছাড়া এই কাইনেস স্টিমুলেশন আরও কিছু ঘটনা করবে, যেমন PLC-কে যদি অ্যাক্টিভ করে সেখান থেকে ডাইঅ্যাসাইল গ্লিসারল তৈরি হবে যেটা PKC-কে অ্যাক্টিভ করে এবং PKC-কে যদি অ্যাক্টিভ করে তাহলে সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জ ঘটবে, পিএইচের পরিমাণ বেড়ে যাবে এবং তার ফলে DNA রেপ্লিকেশন ফর দ্য প্রোটিন সিনথেসিস, সাইটোপ্লাজমিক মুভমেন্ট অফ দ্য মরফোজেনেটিক মেটেরিয়াল, অর্থাৎ এমব্রায়ের মধ্যে বা যখন ব্লাস্টোমিয়ার যেগুলো তৈরি হয় তাদের মরফোজেনেটিক মুভমেন্ট হতে হবে, তো সেই মরফোজেনেটিক মুভমেন্টের পিছনে প্রধানত এই ধরনের সেল সিগন্যালিং প্রসেস কাজ করে। ঠিক আছে, সুতরাং টোটাল যে প্রসেসটা আছে তার পিছনে কোন সেল সিগন্যালিং মেকানিজম কাজ করে আমরা দেখলাম। আবারও বলছি, এত কিছু যদি মনে না থাকে শুধুমাত্র আর্লি রেসপন্সে এই দুটো পয়েন্ট মাথায় রাখবে আর লেট রেসপন্সে এই দুটো পয়েন্ট ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, এই পয়েন্টটা DNA আর প্রোটিন সিনথেসিস। ক্লিয়ার? পরের অংশে যাই। দেখো শর্ট এই ছবিটা দেখে, তো প্রথমে কি হবে, স্পার্ম প্রথমে এগের দিকে যাবে। অ্যাকচুয়ালি এগ জেলিতে প্রধানত কি থাকবে, রিসেক্ট থাকবে, তো সেই রিসেক্ট অ্যাট্রাক্ট করবে স্পার্মকে এবং তারপরে কি হবে, স্পার্মের মধ্যে যে অ্যাক্রোজোম আছে সেই অ্যাক্রোজোম থেকে বিভিন্ন কেমিক্যাল রিলিজড হবে, তার ফলে ভাইটালাইন মেমব্রেন এক্ষেত্রে নষ্ট হয়ে যাবে এবং জাস্ট অ্যাক্রোজোমের পিছনের দিকে জি অ্যাক্টিন আছে সেটা ইফেক্টিন তৈরি করবে এবং তার ফলে ফার্টিলাইজেশন কোন তৈরি হবে এবং এই যে ফার্টিলাইজেশন কোন আছে দেখো এর সঙ্গে প্রধানত মানে কেমিক্যাল আছে, এগুলোকেই বলে বিনদিন। দেখো বিনদিন প্রধানত ফার্টিলাইজার এই যে কোন তৈরি হয়েছে ফার্টিলাইজেশন কোন এর সঙ্গে যুক্ত থাকে এবং এই বিনদিন রিসেপ্টর তাহলে কোথায় থাকবে, এগ মেমব্রেনে। যখনই এটা যুক্ত হবে তখন কি হবে, তখন আলটিমেটলি তখন এগ মেমব্রেন এবার এগ মেমব্রেনের সঙ্গে প্লাজমা মেমব্রেন স্পার্মের সেটা ফিউজড হয়ে যাবে। যখন প্লাজমা মেমব্রেন এগ মেমব্রেনের সঙ্গে ফিউজড হয়ে যাবে তখন কোন ঘটনা ঘটবে, তখন হচ্ছে অ্যাক্টিভেশন অফ দ্য এগ, যেগুলো আমি তোমাদেরকে পড়ালাম, যেটা হচ্ছে প্রথম অ্যাক্টিভেশন মানে আর্লি অ্যাক্টিভেশন হবে এবং তারপরে যে অ্যাক্টিভেশন যেটা হচ্ছে আর কি, যে প্রসেসটা হচ্ছে আর্লি রেসপন্স এবং লেট রেসপন্স। সুতরাং আর্লি রেসপন্স এবং লেট রেসপন্স মানে কিন্তু এবার এগ কিন্তু প্রিপেয়ার্ড হয়ে গেল ফার্দার ডেভেলপমেন্টের জন্য। এরপরে যে ঘটনাটা ঘটবে তো সেটাই হলো নিউক্লিয়াস এবার কি হবে, নিউক্লিয়াস এবার এগের মধ্যে চলে যাবে। দেখো ম্যামালিয়ান স্পার্ম এন্টার্স টু দ্য এগ অলমোস্ট টেনজেনিটালি দেন দ্য পারপেন্ডিকুলারলি, মানে একটু কোণ করে প্রধানত ঢুকবে। ঠিক আছে, একটু কোণ করে ঢুকবে, একদম এরকম ভাবে যে ঢুকবে সেরকম নয়, জাস্ট একটু কোণ করে ঢুকবে এগের মধ্যে। DNA অফ দ্য স্পার্ম বাউন্ড বাই দ্য বেসিক প্রোটিন কল দ্য প্রোটামিন। আমরা প্রত্যেকেই জানি, আগের দিন আমি তোমাদের যেটা দেখাচ্ছিলাম যে স্পার্মের যে নিউক্লিয়াস আছে সেটা অনেকটা কম্প্যাক্ট থাকে, কারণ ডিএনএর সঙ্গে একটা প্রোটিন লেগে থাকে তার নাম হচ্ছে প্রোটামিন, হুইচ আর টাইটলি কম্প্যাক্টেড টু দ্য ডাইসালফাইড বন্ড। এই যে প্রোটামিন, বিভিন্ন প্রোটামিনগুলো ডাইসালফাইড বন্ড দিয়ে প্রধানত পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এবং তার ফলে একটা কম্প্যাক্ট নিউক্লিয়াস একটা কম্প্যাক্ট স্ট্রাকচার থাকে হয়ে যায়। কিন্তু গ্লুটাথায়ন ইন দ্য এগ সাইটোপ্লাজম রিডিউসেস দ্য ডাইসালফাইড বন্ড। দেখো কিন্তু এগ সাইটোপ্লাজমের মধ্যে গ্লুটাথায়ন থাকে যেটা এই ডাইসালফাইড বন্ডকে ব্রেক করে দেয় এবং তার ফলে স্পার্মের যে নিউক্লিয়াস যেগুলো প্রধানত ছিল, যেটা কনডেন্সড কন্ডিশনে ছিল, তখন সেটা কি হবে, সেটা তখন খুলে যাবে। এর সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটবে, তাহলে যখনই স্পার্ম নিউক্লিয়াস যখনই এগের মধ্যে প্রবেশ করছে তখন এগের যে গ্লুটাথায়ন ছিল তখন স্পার্ম নিউক্লিয়াসে ক্রোমোজোম যেগুলো প্রধানত কনডেন্স হয়েছিল তো সেটাকে খুলে দেবে। এটা হচ্ছে 1 নম্বর ঘটনা। 2 নম্বর হচ্ছে কি, যখন স্পার্ম যখন এগের সঙ্গে যখন যুক্ত হবে, ম্যামালিয়ান এগ অ্যারেস্টেড এট দ্য মেটাফেজ 2 অফ দ্য মিওসিস, মানে মিওসিস 2 এর মেটাফেজ দশায় ম্যামালিয়ান এগ আমরা জানি অ্যারেস্ট থাকে। ম্যামালিয়ান এগ স্টিল হ্যাজ দ্য ক্রোমোজোম ইন দ্য মিডল। এখনো পর্যন্ত ম্যামালিয়ান এগে ক্রোমোজোম একদম সেলের
মিডিলেই থাকে। ক্যালসিয়াম ট্রিগার্স দ্য মাইটোসিস, এরপরে কি করবে, ক্যালসিয়াম মাইটোসিসকে ট্রিগার করবে এবং সিকিউরিন প্রোটিন হোল্ডিং দ্য মেটাফেজ ক্রোমোজোম টুগেদার, এবং সেন্ট্রোজোম অফ দ্য স্পার্ম ফর্মস দ্য এস্টার। দেখো প্রধানত কি হয়েছে যে স্পার্ম শুধুমাত্র যে নিউক্লিয়াস ঢুকছে তাই নয়, তার সঙ্গে সঙ্গে সেন্ট্রোজোমও ঢোকে এগের মধ্যে, এবং তার ফলে একটা অ্যাস্টার রশ্মি তৈরি হবে। মাইক্রোটিউবুল জয়েন দ্য টু প্রোনিউক্লি, তখন দুটো প্রোনিউক্লি মানে এগের নিউক্লিয়াস এবং তার সঙ্গে সঙ্গে স্পার্মের নিউক্লিয়াস তখন যুক্ত হবে, দেন টু দ্য মাইগ্রেট টুয়ার্ডস ওয়ান অ্যানাদার, এবং ফিউশন অফ দ্য প্রোনিউক্লি কল দ্য অ্যাম্পিমিক্সিস। তার মানে কি, দেখো নিউক্লিয়াস তো প্রথমেই কি হচ্ছে, যে স্পার্ম এর যে অংশ প্রধানত এগের মধ্যে ঢোকে সেটা হচ্ছে স্পার্মের স্পার্মের কি ঘটছে এক্ষেত্রে, এক্ষেত্রে আমরা দেখছি যে সেন্ট্রোজোম এবং তার সঙ্গে সঙ্গে নিউক্লিয়াস। তো প্রথমে এই নিউক্লিয়াসকে আনকয়েলড হতে হবে, তো এগের মধ্যে যে গ্লুটাথায়ন ছিল সেটা নিউক্লিয়াসকে আনকয়েল করে দিল। এবার এই যে সেন্ট্রোজোম আছে সেই সেন্ট্রোজোম একটা পথ তৈরি করে নেবে, কিসের সঙ্গে, এগের নিউক্লিয়াসের সঙ্গে স্পার্মের নিউক্লিয়াসের, এবং সেই রাস্তা দিয়েই প্রধানত স্পার্মের নিউক্লিয়াস এগের নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হবে। এবং এই যে নিউক্লিয়াস দুটোকে আমরা বলবো প্রোনিউক্লি, এবং দুটো প্রোনিউক্লির যে ফিউশন তো তাকেই আমরা বলবো অ্যাম্ফিমিক্সিস। তাহলে দুটো ডিফারেন্ট অর্গানিজমের সেক্স সেল যখন ফিউজড হয় তো তখনই তাকে আমরা বলবো অ্যাম্ফিমিক্সিস। এবং তার ফলে কি হবে, একটা ট্রু ডিপ্লয়েড নিউক্লিয়াস ইন দ্য ম্যামালস, অ্যাকচুয়ালি ট্রু ডিপ্লয়েড নিউক্লিয়াস ইন দ্য ম্যামাল নট সিন ইন দ্য জাইগোট বাট অ্যাট দ্য টু সেল স্টেজ। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে টোটাল ডিপ্লয়েড যে নিউক্লিয়াস তৈরি হবে সেরকম নয়, দুটো ক্রোমাটিন জাস্ট এক্ষেত্রে কাছাকাছি চলে এলো, তো এই ঘটনাকেই আমরা বলবো অ্যাম্ফিমিক্সিস। এবং এরপরে ফার্দার পরে যখন আরও ক্লিভেজ যখন প্রসিড করবে তখন প্রকৃতপক্ষে ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হবে। দুটো প্রো নিউক্লিয়াস, দেখো যদি নিউক্লিয়াসের সংযোগ ঘটতো তখন তখন এক্ষেত্রে ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হতো, শুধুমাত্র ক্রোমোজোমগুলো কাছাকাছি চলে আসছে তো দুটো প্রোনিউক্লি যুক্ত হচ্ছে, তো সেই জন্যই এই ঘটনাকে আমরা বলবো অ্যাম্ফিমিক্সিস। এরপরে এখান থেকে ফার্দার যত প্রসেস যখন চলবে তত কিন্তু এক্ষেত্রে আমরা দেখবো যে তত এই জায়গা থেকে মানে ওখান থেকে তখন ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে। ঠিক আছে, একটুখানি আমি ছবিটা তোমাদেরকে দেখাই। দেখো প্রাইমারি ইউসাইট তো প্রথমেই কি হচ্ছে, এটা এইভাবে বিভাজিত হয়ে আছে, তো এটাই হলো এগ প্রোনিউক্লি। আবার দেখো এটা যেটা আছে সেটা হচ্ছে স্পার্মের প্রোনিউক্লি, এবং এরা পরস্পরের সঙ্গে দেখো কিভাবে প্রোনিউক্লিয়াস তৈরি হচ্ছে। এক্ষেত্রে এটা হচ্ছে এগের ক্ষেত্রে দেখানো আছে, সুতরাং এগের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে প্রোনিউক্লি মানে ফিমেল প্রোনিউক্লি। ধরে রাখো এটা হলো স্পার্ম, তো স্পার্মের নিউক্লিয়াস যখন এই এগের দিকে যাবে সরাসরি তো এইভাবে যেতে পারবে না, তো স্পার্মের সেন্ট্রোজোমও কিন্তু এক্ষেত্রে একটা রাস্তা তৈরি করবে, এবং সেই রাস্তা ধরেই এই স্পার্মের নিউক্লিয়াস বা স্পার্মের ক্রোমাটিন মেটেরিয়াল সেটা এগের দিকে যায়, এবং যখন দুটো একসঙ্গে যুক্ত হয় তো তখনই তাকে আমরা বলবো অ্যাম্ফিমিক্সিস। এবং এরকমভাবে এই অ্যাম্ফিমিক্সিসের মধ্য দিয়ে প্রধানত একটি ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। তাহলে ফার্টিলাইজেশনের স্টেপগুলো তোমাকে পরপর মাথায় রাখতে হবে, যেটা ভাইটালাইন মেমব্রেন কিভাবে তৈরি হচ্ছে। সুতরাং সি আর্চিনে কোন কোন অংশগুলো ভালো করে ফোকাস করবে একটু দেখে নাও। ফার্টিলাইজেশনের যে ঘটনা হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড রিকগনিশন বিটুইন স্পার্ম অ্যান্ড এগ কিভাবে হয় আমরা দেখলাম, এবং তার সঙ্গে সঙ্গে দেখো প্রিভেনশন অফ পলিস্পার্মি হচ্ছে। তারপরে কি হবে, তারপরে হচ্ছে এগ মেটাবলিজম মানে অ্যাক্টিভেশন অফ দ্য স্পার্ম, এবং তারপরেই হচ্ছে জেনেটিক মেটেরিয়ালের ফিউশন। তাহলে এই সমস্ত ঘটনাগুলো মোটামুটি এক্সপ্লেন করলাম। প্রথম যে ঘটনা যেগুলো এবার মাথায় রাখবে, দেখো এই যে সিকোয়েন্স অফ মেমব্রেনের সিকোয়েন্সগুলো মাথায় রাখবে, কোনটা কোনটার পরে আসে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কর্টিক্যাল গ্র্যানিউলস বিফোর ফার্টিলাইজেশন কোথায় থাকে এবং আফটার ফার্টিলাইজেশন কোথায় থাকে, এই দুটো মাথায় রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই যে জায়গাটা আছে যে রিসেক্ট অ্যাকচুয়ালি কি কাজ করে, রিসেক্ট কোথায় পাওয়া যায়, ঠিক আছে। তারপরে তারপরে যেটা সেটা হচ্ছে যে এই যে এক্ষেত্রে আমরা যেটা দেখছি যে অ্যাক্রোজোম রিয়াকশন, আচ্ছা বিন্দিনটা মাথায় রাখবে যে বিন্দিন প্রোটিন কোথায় পাওয়া যায়, বিন্দিন প্রোটিন, এই যে বিন্দিন প্রোটিন কোথায় পাওয়া যায় এবং ফার্টিলাইজেশন কোন কিভাবে তৈরি হচ্ছে, এবং বিন্দিন রিসেপ্টর কোথায় পাওয়া যায়। ঠিক আছে, এদের পজিশনগুলো মাথায় রাখবে, এই অংশটা ভালো করে পড়বে। ফার্টিলাইজেশন কোন কোন ক্ষেত্রে তৈরি হয় এটা মাথায় রাখবে। সুতরাং এই অংশটা দেখলে তারপর দেখো প্রিভেনশন অফ পলিস্পার্মি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাস্ট ব্লক কাকে বলে এবং স্লো ব্লক কাকে বলে, ফাস্ট ব্লক কাকে বলে, স্লো ব্লক কাকে বলে, ফাস্ট ব্লক কোন ক্ষেত্রে হয়, স্লো ব্লক কোন ক্ষেত্রে হয় সেটা মাথায় রাখবে। তারপরে রেসপন্স যেটা আছে সেটা হচ্ছে আর্লি রেসপন্সে কোন ঘটনা ঘটে এবং স্লো রেসপন্সে কোন ঘটনা ঘটে সেগুলো পড়তে হবে। ঠিক আছে, বা আর্লি রেসপন্স এবং লেট রেসপন্সে
কোন ঘটনা বলতে যেটা হাইলাইট করেছি, কোন ক্ষেত্রে নতুন সেল মেমব্রেন তৈরি হয় এবং কোন ক্ষেত্রে প্রোটিন সিনথেসিস হয়, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাম্ফিমিক্সিস কাকে বলে, তো অ্যাম্ফিমিক্সিস কাকে বলে, এবং স্পার্মের কোন দুটো অংশ প্রধানত এগের মধ্যে ঢোকে। তাহলে স্পার্মের আমরা দেখলাম যে সেন্ট্রোসোম এবং নিউক্লিয়াস এই দুটো প্রধানত এগের মধ্যে ঢোকে। ঠিক আছে, দেখো এটুকু ক্লিয়ার। সি তো ম্যামালসের ক্ষেত্রে যে ঘটনা ঘটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হলো ক্যাপাসাইটেশন। হোয়াট ইজ দিস ক্যাপাসাইটেশন? আফটার ইজাকিউলেশন, মানে যখন কপুলেশন হয়, কপুলেশনের ফলে মেল বডি থেকে যে সিমেন যেটা সিক্রেটেড হয়, তো তার মধ্যে প্রচুর পরিমাণে স্পার্ম থাকে। এই যে স্পার্ম যেটা রিলিজড হলো, তো তাকেই আমরা বলবো ইজাকিউলেশন। এবং আমরা প্রত্যেকেই জানি যে ফার্টিলাইজেশন প্রধানত ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে হয়। তো যে জায়গাতে ইজাকিউলেশন হয়েছে সেখান থেকে ফ্যালোপিয়ান টিউব অনেকটা দূরে থাকে, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা। তো এই জায়গাতে দেখো আফটার ইজাকিউলেশন উইদিন দ্য 5 মিনিটস স্পার্ম রিচেস দ্য ফ্যালোপিয়ান টিউব, মানে 5 মিনিটের মধ্যে ফ্যালোপিয়ান টিউবে চলে যায়, কিন্তু বাট অ্যাকোয়ার দ্য ফার্টিলাইজেশন এবিলিটি আফটার রিসাইডিং দ্য 6 আওয়ার্স ইন দ্য ফিমেল ট্র্যাক্ট। তাহলে ওই জায়গাতে আমরা জানি যে ওই জায়গাতে ফ্যালোপিয়ান টিউবের যে অ্যাম্পুলা আছে, ওই অ্যাম্পুলাতে প্রধানত এগ থাকে, কিন্তু ওই জায়গাতে এসে স্পার্ম কিন্তু কিছু সময় কিন্তু রেস্ট নেয়। তো এই যে রেস্ট নিচ্ছে, তো একেই আমরা বলবো ক্যাপাসাইটেশন। কি বললাম বোঝাতে পেরেছি? ঠিক আছে, কেন রেস্ট নেবে? কারণ বিকজ ডিউরিং দ্য স্টেইং ইন দ্য এপিডিডাইমিস, তো আমরা জানি যে যখন আমরা মানে এন্ডোক্রিনোলজি তুমি যদি প্র্যাকটিক্যাল করো তাহলে দেখবে যে শুক্রাণুকে আমরা কোথায় খুঁজি, আমরা শুক্রাণুকে টেস্টিসে খুঁজি। কিন্তু টেস্টিসে তুমি যতটা না শুক্রাণু পাবে, টেস্টিসের ওপরে যে স্ট্রাকচার থাকে তার নাম হচ্ছে এপিডিডাইমিস। এপিডিডাইমিসের বিভিন্ন স্ট্রাকচার থাকে, হেড, কপাট, কডা, এরকম ডিফারেন্ট রিজিয়ন থাকে। তো এপিডিডাইমিসের মধ্যে শুক্রাণুকে তুমি বেশি পাবে। কি বললাম বোঝাতে পেরেছি? গোনাডে তুমি যত পরিমাণে ম্যাচিওর শুক্রাণু পাবে, তার তুলনায় এপিডিডাইমিসে তুমি বেশি শুক্রাণু পাবে, কারণ তারা সেখানে রেস্ট নেয়। ঠিক আছে, যেখানে তৈরি হচ্ছে সেখানের থেকে যে জায়গাতে স্টক হচ্ছে সেখানে কিন্তু তুমি কোনো মেটেরিয়ালসকে বেশি পাবে। তো এক্ষেত্রেও সেরকম গোনাডে তুমি যত না ম্যাচিওর শুক্রাণু পাবে, তুমি এপিডিডাইমিসকে যদি স্ম্যাশড করো তো সেই জায়গাতে শুক্রাণু তুমি বেশি পাবে। বিকজ ডিউরিং দ্য স্টেইং ইন দ্য এপিডিডাইমিস দ্য স্পার্ম মেমব্রেন কোটেড বাই দ্য কোলেস্টেরল অ্যান্ড দ্য গ্লাইকোপ্রোটিন। দেখো এটা হলো একটা ম্যামালিয়ান স্পার্ম, তার নিউক্লিয়াস আছে এবং তার সামনে অ্যাক্রোসোম আছে। অ্যাক্রোসোমের বাইরে এই যে মেমব্রেন আছে, এই মেমব্রেন কভার করে থাকবে কি দিয়ে? কোলেস্টেরল এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে। ইফ নট কোটেড, যদি এটা কোট যদি না হতো তাহলে এনজাইম ডিস্ট্রয় দ্য ফিমেল ট্র্যাক্ট। দেখো যখনই ইজাকিউলেশন হয়েছে, ইজাকিউলেশন হলেই যদি এই কোটিংটা যদি না থাকতো, সঙ্গে সঙ্গে অ্যাক্রোসোমাল ভেসিকেল রাপচার করে যেত এবং তার ফলে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের একদম ওপেনিংয়ের পোর্শন এক্ষেত্রে নষ্ট হয়ে যেত, ডিস্ট্রয় দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। এটুকু সবাই বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে শুক্রাণুর সক্ষমতা অর্জন মানে কি? এই জায়গাতে ক্যাপাসাইটেশন আমরা কাকে বলবো? ক্যাপাসাইটেশন হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতিতে এই যে কোলেস্টেরল এবং গ্লাইকোপ্রোটিন, এই যে ক্যাপ যেটা আছে এটাকে রিমুভ করে দিতে হবে, তবেই না অ্যাক্রোজোমাল রিয়াকশন ঘটবে। তাহলে হোয়াট ইজ দিস ক্যাপাসাইটেশন? ক্যাপাসাইটেশন হলো এপিডিডাইমিসে থাকাকালীন অবস্থায় অ্যাক্রোজোমের সামনের দিকে যে কোলেস্টেরল এবং গ্লাইকোপ্রোটিন নির্মিত একটা কভারিং যেটা ছিল, তো সেই কভারিংকে রিলিজ করে দেওয়ার নামই হলো ক্যাপাসাইটেশন। কিন্তু এটা সঙ্গে সঙ্গে হয় না, এটা হতে গেলে অন্তত 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। সেই জন্য বলছে বাট অ্যাকুয়ার ফার্টিলাইজেশন এবিলিটি আফটার রিসাইডিং 6 আওয়ার্স ইন ফিমেল ট্র্যাক্ট। ক্লিয়ার? দেখো এটুকু বুঝতে পেরে মানে আপনি কোন কি তীর clear চিহ্নটা? বলছেন না? ও এই দিকে তীর এই যে চিহ্নটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটার পরে এটা আর কি। না না ওইটার পরে তারপরে ওটা নয়। অ্যাকচুয়ালি তুমি এরকম ভাবে করতে পারো, বিকজ দ্য দেখো ইজাকিউলেশন কখন হবে? আচ্ছা এটাকে আমি যদি লিখে দিতাম যে টেস্টিস, মানে মেলের ক্ষেত্রে এপিডিডাইমিস থাকে তাহলে অসুবিধা হতো না। ঠিক আছে, তাহলে শুক্রাশয়ের মধ্যে যে এপিডিডাইমিস আছে, এবার এখান থেকে পড়ো, শুক্রাশয়ের সঙ্গে যে এপিডিডাইমিস আছে তার মধ্যে যখন স্পার্ম থাকে তখন সেই স্পার্ম কি হবে? কোলেস্টেরল দিয়ে একটা কভারিংয়ে আবৃত থাকবে। ঠিক আছে, যদি এটা যদি কোটেড না হতো তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট তখন নষ্ট হয়ে যেত। তাহলে মাইনিউট ফ্লোটিং ভেসিকেল অফ দ্য কোলেস্টেরল ইন দ্য এপিডিডাইমিস, ভাস্ট ডিফারেন্স অ্যান্ড দ্য সেমিনিফেরাস টিউবুল, এগুলো সব যেগুলো দিয়ে তৈরি হয়, এই যে কোলেস্টেরল যে কোটিং, এগুলো মানে শুক্রাণু তো বিভিন্ন জায়গা দিয়ে মুভ করবে, প্রথমে এপিডিডাইমিসে আসবে, তারপরে ভাস্ট ডিফারেন্সে আসবে, তারপরে সেমিনিফেরাস টিউবুলে আসবে।
তো এই আসার সময় এই যে অ্যাক্রোসোমের সামনের দিকে এই কোটিংটা তৈরি হতে হতে যাবে, এবং তৈরি হতে হতে গিয়ে যখন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে যখন শুক্রাণু যখন পড়বে তখন সে আর নষ্ট হবে না, মানে ফিমেল ট্র্যাক্টকে সে নষ্ট করবে না। কেন? কারণ অ্যাক্রোসোম এক্ষেত্রে গার্ড হয়ে গেছে। এরপর সে সাঁতার কাটতে কাটতে এক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবে চলে গেল, কিন্তু সেখানে গিয়ে এই কোলেস্টেরল এবং গ্লাইকোপ্রোটিন নির্মিত কোটিংকে রিমুভ করতে 6 ঘন্টা সময় লাগে, এবং তারপরে কিন্তু শুক্রাণু এবিলিটি অর্জন করে ফার্টিলাইজেশন। ঠিক আছে, এবার ক্লিয়ার? দেখো, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কি হবে? ইন ক্যাপাসাইটেশন দ্য কোলেস্টেরল কোটিং ইন দ্য স্পার্ম সারফেস অফ দ্য অ্যাক্রোসোম গ্র্যাজুয়ালি রিমুভড অ্যান্ড দ্য রিসেপ্টার সাইটস আর এক্সপোজড। তাহলে এরপরে মেমব্রেনের সঙ্গে রিসেপ্টার দিয়েই তো তাকে যুক্ত হতে হবে। তাহলে যে রিসেপ্টারটা যেটা কভার ছিল এই মেমব্রেনের বাইরের দিকে, স্পার্ম মেমব্রেনের মধ্যে যে সমস্ত রিসেপ্টার ছিল সেই সমস্ত রিসেপ্টারগুলো এক্সপোজড হবে। তো এই ঘটনাকেই আমরা বলবো ক্যাপাসাইটেশন। তার পিছনে মলিকুলার মেকানিজম দেখো। মলিকুলার মেকানিজম হচ্ছে এটা যে চেঞ্জেস অফ দ্য রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল মোর নেগেটিভ। তার মানে কি, যখনই ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে এলো তখনই স্পার্ম থেকে পটাশিয়াম আয়ন বেরিয়ে গেল, এবং তার সঙ্গে সঙ্গে কোলেস্টেরল এফ্লাক্স, তার মানে কি কোলেস্টেরল যে কোটিং যেটা ছিল সেটাও বাইরে চলে যায়। এবং এই ঘটনার ফলে কোলেস্টেরল যখনই বাইরে বেরিয়ে যায় তখনই স্পার্ম মেমব্রেনে অ্যাডিনাইলেট সাইক্লেস অ্যাক্টিভ হয়ে যায়। এটা একটা জি প্রোটিন কাপল রিসেপ্টরের একটা এনজাইম। ঠিক আছে, অ্যাকচুয়ালি জি প্রোটিনের মধ্যে 3টে মলিকিউল থাকে, একটা আলফা এবং একটা বিটা গামা। তো যখনই কোনো লিগ্যান্ড যখনই জি প্রোটিনের মানে জি প্রোটিন কাপল রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয় তখন আলফা আর বিটা গামা খুলে যায়। তখন এই আলফা সাব ইউনিট কী করে? অ্যাডিনাইলেট সাইক্লেসকে অ্যাক্টিভ করে। কিন্তু এই জায়গাতে কি হচ্ছে, যখনই ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে আছে তখন পটাশিয়াম আয়ন বেরিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বাইকার্বনেট ঢুকছে, এবং এই বাইকার্বনেট ঢুকলে তখন এই অ্যাডিনাইলেট সাইক্লেস অ্যাক্টিভ হয়, এবং অ্যাডিনাইলেট সাইক্লেসের কাজই হচ্ছে এটিপি বা অ্যাডিনোসিন মোনোফসফেট থেকে, এটিপি থেকে অথবা এএমপি থেকে তখন সে সাইক্লিক এএমপি তৈরি করে, এবং সাইক্লিক এএমপি তখন প্রোটিন টাইরোসিন কাইনেসকে অ্যাক্টিভ করে। কাইনেস মানে কি, যখনই কোনো এনজাইমের সঙ্গে সে ফসফেট গ্রুপ লাগাবে তখন কি হবে, এখানে একটা প্রোটিন ছিল, এই প্রোটিনের সঙ্গে ফসফেট লেগে যাবে। কেন? কারণ প্রোটিন টাইরোসিন কাইনেস তখন অ্যাক্টিভ। কাইনেস মানে কি, কোনো কেমিক্যালের সঙ্গে সে কিন্তু ফসফেট লাগাবে। তাহলে এক্ষেত্রে যে প্রোটিনটা ছিল সেই প্রোটিনের সঙ্গে ফসফেট লেগে গেল, এবং তার ফলে এই প্রোটিন অ্যাক্টিভ হয়ে গেল। এতক্ষণ সে ইনঅ্যাক্টিভ ছিল এবং এটা সে অ্যাক্টিভ হয়ে গেল। তখন সে কি করবে? তখন সে শুক্রাণুকে অ্যাক্টিভ করে দেবে, এবং একেই আমরা বলবো ক্যাপাসাইটেশন। এছাড়া পটাশিয়াম বের হলেও সে কিন্তু ক্যাপাসাইটেশনে হেল্প করে। তাহলে ক্যাপাসাইটেশন দুই রকমভাবে হতে পারে। একটা, শুক্রাণু অ্যাক্টিভ হওয়ার পিছনে এই দুটো মলিকুলার মেকানিজম কাজ করে। ক্লিয়ার? তো ক্যাপাসাইটেশনের কি মলিকুলার মেকানিজম আমরা দেখে নিলাম। ওকে, দেখো যেটা দেখছিলাম তো ফার্টিলাইজেশন মেমব্রেন, তাহলে আমরা কি দেখলাম? শুক্রাণু ক্যাপাসাইটেশন হয়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে তার অ্যাক্রোজোম। এবার দেখো, আফটার ক্যাপাসাইটেশন মানে যখন কোলেস্টেরল কোটিং যখন রিলিজড হয়ে গেল, স্পার্ম মেমব্রেন সিক্রেট দ্য PH20। তখন কি হবে? শুক্রাণুর যে পর্দা আছে সে তখন একটা প্রোটিন তৈরি করবে, তো তার নাম হচ্ছে PH20। এই PH20 ব্রেক দ্য সিমেন্টিং মেমব্রেন অফ দ্য করোনা রেডিয়াটা। তখন এই যে PH20 আছে তখন সেটা আমি আগের দিন দেখিয়েছিলাম যে সব থেকে বাইরের দিকের যে মেমব্রেনটা, তো সেটাই হলো করোনা রেডিয়াটা। তো করোনা পেনিট্রেটিং এনজাইম তাহলে কোনটা? PH20। করোনা পেনিট্রেটিং এনজাইম, যেটা প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় যে হুইচ ওয়ান ইজ দ্য করোনা পেনিট্রেটিং এনজাইম, দিস ইজ PH20। এবং এই PH20 করোনা রেডিয়াটাকে নষ্ট করে দেয়, ডিস্ট্রয় করোনা রেডিয়াটার মধ্যে যে হায়ালিউরোনিক অ্যাসিড থাকে তাকে নষ্ট করে দেয়। তাহলে স্পার্ম কি করবে? করোনা রেডিয়াটা ভেদ করে সেটা জোনা পেলুসিডার কাছে চলে যাবে। আমরা জানি যে ম্যামালসের ক্ষেত্রে করোনা রেডিয়াটার পরে যে মেমব্রেনটা থাকবে তো সেটাই হলো জোনা পেলুসিডা। ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা, এইবার দেখো, সুতরাং জোনা পেলুসিডা তাহলে কোথায় থাকে বলো? স্পার্মে না এগে? জোনা পেলুসিডা। তাহলে কি হবে? কোলেস্টেরল কোটিং তো রিমুভ হয়ে গেছে, তাহলে স্পার্মের মধ্যে যে সমস্ত প্রোটিন ছিল তো সেই সমস্ত প্রোটিনগুলো এবার এই জোনা পেলিসুডার প্রোটিনের সঙ্গে যুক্ত হবে। দেখো, ইন দ্য জোনা পেলিসুডা 3টে জোনা পেলিসুডা প্রোটিন থাকে। 3ZP প্রোটিন অর দ্য ZP3 বাইন্ডস উইথ দ্য স্পার্ম মেমব্রেন 3 প্রোটিন। স্পার্মের মধ্যে 3টি প্রোটিন থাকে, একটা গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ,
একটা SP56 এবং একটা P95। সুতরাং ZB1 গ্যালাক্টোসিল ট্রান্সফারেসের সঙ্গে যুক্ত হয়, তাহলে এগ মেমব্রেনের যে প্রোটিন আছে রিসেপ্টর, সেটা স্পার্মের মেমব্রেনে 3টে প্রোটিন থাকে, একটা গ্যালাক্টোসিল ট্রান্সফারেস তার সঙ্গে যুক্ত হয়, এবং ZB2 যুক্ত হবে SP56 এর সঙ্গে, এবং ZB3 যুক্ত হবে P95 এর সঙ্গে। যখনই এইভাবে যুক্ত হবে, হেল্প বাইন্ডিং উইথ দ্য এগ মেমব্রেন এবং তার সঙ্গে সঙ্গে ট্রিগারিং দ্য অ্যাক্রোজোম রিয়াকশন। তাহলে জোনা পেলিসিডার সঙ্গে যখনই স্পার্মের মেমব্রেন যখন যুক্ত হচ্ছে, তখনই কি হচ্ছে, স্পার্মের মেমব্রেনের নিচের দিকেই আমরা কি দেখেছিলাম, অ্যাক্রোজোমকে দেখেছিলাম, তখন সেই অ্যাক্রোজোম তখন রিলিজড হয়ে যাবে, চেঞ্জিং দ্য রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল অফ দ্য স্পার্ম মেমব্রেন। তার ফলে ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে, অ্যাক্রোজোমের বার্স্টিং হবে, এবং এক্ষেত্রে যে এনজাইম রিলিজড হবে তো তার নাম হচ্ছে অ্যাক্রোজিন, এবং স্পার্ম এন্টার্স থ্রু দ্য পেরিভাইটেলাইন স্পেস। তাহলে আগের দিন বলেছিলাম প্রথমে করোনা রেডিয়াটা থাকবে, তারপরে জোনা পেলিসুডা, তারপরে প্লাজমা মেমব্রেন। ম্যামালসের ক্ষেত্রে ভাইটেলাইন মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন একই, এক্ষেত্রে স্পেসিফিক্যালি কোনো ভাইটেলাইন মেমব্রেন থাকে না, প্লাজমা মেমব্রেনকেই আমরা ভাইটেলাইন মেমব্রেন বলবো। তাহলে এই স্পার্ম তখন পেরিভাইটেলাইন স্পেসে চলে যাবে, এবং তারপরে স্পার্ম ফিউজড উইথ দ্য এগ মেমব্রেন। এগ মেমব্রেনের সঙ্গে যখন ফিউজড হয়ে যাবে, তখন যে সমস্ত ঘটনা সি আর্চিনের ক্ষেত্রে ঘটছিল, এরপরে পর সেগুলো ঘটতে থাকবে। ঠিক আছে, তাহলে এই জায়গাতেই প্রধানত ম্যামালস এবং তার সঙ্গে সঙ্গে সি আর্চিনের ফার্টিলাইজেশনের ডিফারেন্স। ক্লিয়ার? দেখো, ঠিক আছে তো? এরপরে সমস্ত ইভেন্ট কিন্তু হিউম্যানের ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে সি আর্চিনের ক্ষেত্রে কিন্তু একই রকম হবে। ঠিক আছে, হ্যাঁ ওই যুক্ত হবে, হ্যাঁ তার সঙ্গে ফিউজড হবে, মানে ZB1 একটার সঙ্গে ফিউজ হবে গ্যালাক্টোসিল ট্রান্সফারেসের সঙ্গে, ZB2 যেটার সঙ্গে ফিউজড হবে, যে 3টে প্রোটিন বললাম ওই 3টে প্রোটিনের সঙ্গে ফিউজড হবে। ঠিক আছে, যখনই মেমব্রেন যখনই ফিউজড হয়ে যাবে, তখন এবার কি হবে, তখন ফার্দার তখন ওই সমস্ত ঘটনাগুলো ঘটবে, অর্থাৎ অ্যাক্রোজোমাল রিয়াকশন ঘটবে, অ্যাক্রোজোম তখন বার্স্টিং হবে এবং তার ফলে অ্যাক্রোজিন রিলিজড হবে, তখন স্পার্ম কি হবে, পেরিভাইটেলাইন স্পেস দিয়ে তখন স্পার্ম এবার এগ মেমব্রেনের সঙ্গে যুক্ত হয়ে যায়। এরপরে ফার্দার যে সমস্ত ঘটনাগুলো ঘটবে, সমস্ত ঘটনা একই রকমের হবে। ঠিক আছে, সি আর্চিন এবং ম্যামালসের ক্ষেত্রে। দেখো, যদি হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে। ধরো যদি কোনোভাবে পলিস্পার্মি হয়ে যায়, যেটা তোমাদের বলছিলাম যে যদি কোনোভাবে পলিস্পার্মি হয়, দেখো মোনোস্পার্মি মানে কি, মোনোস্পার্মি মানে যখন হ্যাপ্লয়েড এগ নিউক্লিয়াস অ্যান্ড দ্য হ্যাপ্লয়েড স্পার্ম নিউক্লিয়াস কম্বাইন টু ফর্ম দ্য ডিপ্লয়েড জাইগোট, তো তখনই তাকে আমরা বলবো মোনোস্পার্মি। এটা নর্মাল প্রসেস। দ্য সেন্ট্রিওল প্রোভাইডেড বাই দ্য স্পার্ম ডিভাইডেড টু ফর্ম দ্য টু পোলস অফ দ্য মাইটোটিক স্পিন্ডল ডিউরিং দ্য ক্লিভেজ। তো মোনোস্পার্মিতে তাহলে দুটো ঘটনা ঘটবে, একটা হচ্ছে যে যেরকমভাবে ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে, এবং সেকেন্ড যেটা ক্লিভেজ পদ্ধতিতে নিশ্চয়ই মাইটোটিক স্পিন্ডেল প্রয়োজন হবে, তো সেই মাইটোটিক স্পিন্ডেলকে সে প্রোভাইড করে, এটা মোনোস্পার্মি, এটা নর্মাল প্রসেস। কিন্তু পলিস্পার্মি যদি হয় তাহলে কি হবে, ইফ দ্য ফার্টিলাইজেশন বাই দ্য টু স্পার্ম, তখন কি ঘটনা ঘটবে, ট্রিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হবে এবং ক্রোমোজোম রিপ্রেজেন্টেটেড দ্য 3 টাইমস রেদার দ্যান দ্য 2, তখন ক্রোমোজোম তখন 2 সেটের পরিবর্তে 3 সেট করে তৈরি হবে, এবং ইচ স্পার্ম সেন্ট্রিওল ডিভাইডস টু ফর্ম দ্য টু পোলস অফ দ্য মাইটোটিক স্পিন্ডেল, সেই জন্য 4টে পোল তৈরি হবে, দুটো পোল। দেখো একটা কোষের বিভাজন হতে গেলে দুটো পোল তৈরি হওয়ার কথা, কিন্তু যদি কোনোভাবে পলিস্পার্মি হয় তখন 4টে পোল তৈরি হবে, মানে কোষ তখন অনেক কিন্তু ছোট হয়ে যাবে। ঠিক আছে, ট্রিপ্লয়েড ক্রোমোজোম ডিভাইডেড ইন্টু দ্য 4 সেল, যেহেতু 4টে সেল তৈরি হচ্ছে, এই ট্রিপ্লয়েড ক্রোমোজোম যুক্ত 4টে করে সেল তৈরি হচ্ছে, যেহেতু 4টে পোল তৈরি হচ্ছে। অ্যানাফেজ মুভমেন্ট কোন দিকে হয়, দুটো পোলের দিকে হয়, কিন্তু যখনই পলিস্পার্মি যখন ঘটবে তখন কি হবে, দুটো পোল তৈরি হবে, তার মানে বিভাজন 2 দিকে হবে, যেক্ষেত্রে প্রথমবার ক্লিভেজ বিভাজনের সেলের ইকুয়াল সাইজ হওয়ার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে যে সেলগুলো হবে সেগুলো ছোট ছোট হবে, এবং তার ফলে কি হবে, ক্রোমোজোম ডিস্ট্রিবিউটেড আনইকুয়ালি, এবং সাম রিসিভস দ্য এক্সট্রা ক্রোমোজোম এবং সাম দ্য ল্যাক, দ্যাট সাচ সেল ডাই অর ডেভেলপ অ্যাবনর্মালি। তাহলে পলিস্পার্মিকে তো অবশ্যই প্রিভেন্ট করতে হবে, না হলে এমব্রায়ো কিন্তু মারা যেতে পারে, অথবা তার অ্যাবনর্মাল তার ডেভেলপমেন্ট হতে পারে। ক্লিয়ার?
দেখো ফার্টিলাইজেশনে আমরা কি কি দেখলাম আর একবার জাস্ট আমি শর্টে বলে দিই। তাহলে ফার্টিলাইজেশনে আমরা দেখলাম যে কিভাবে এক্ষেত্রে সি আর্চিনের ক্ষেত্রে কিভাবে ক্রমশ মেমব্রেন থেকে মেমব্রেন ক্রস করে যাবে স্পার্ম এবং আলটিমেটলি সেটা সেল মেমব্রেনের সঙ্গে ফিউজড হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা ম্যামালসের ফার্টিলাইজেশনের সঙ্গে আমরা দেখলাম যে কোনটা কিভাবে রিলেটেড। তো ম্যামালসের ক্ষেত্রেও তাহলে কি ঘটনা ঘটছে, যেটা ইম্পর্টেন্ট যে ঘটনা সেটা হলো ক্যাপাসাইটেশন এবং তার সঙ্গে সঙ্গে জেডপি রিয়াকশন। এই যে এটা দেখলে যে জোনা পেলিসুডের সঙ্গে যুক্ত হচ্ছে, সুতরাং এটাই হলো জেডপি রিয়াকশন এবং বাকি সব কিছু কিন্তু সি আর্চিনের সঙ্গে একই। আমি শুধু যে পোর্শনগুলো হাইলাইট করেছি এই অংশগুলো ভালো করে মাথায় রাখবে। মলিকুলার মেকানিজম অত ডিটেলসে না পড়লেও চলবে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট আছে মলিকুলার মেকানিজমে সেক্ষেত্রে হাইলাইটেড করা আছে ওই অংশগুলো পড়বে। যেমন এই যে অংশটা ফার্টিলাইজেশন কোন, এটা ইম্পর্টেন্ট। বিন্দিন প্রকৃতপক্ষে কি, এই জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাক্রোসোমাল প্রোটিনই কিন্তু প্রকৃতপক্ষে বিন্দিন, এবং বিন্দিন ফার্টিলাইজেশন কোনকে আমরা কখন দেখতে পাবো, ডি জেলিড এগেতে আমরা ফার্টিলাইজেশন কোনকে দেখতে পাবো। তার সঙ্গে সঙ্গে এই যে দেখো এই অংশটা, যে যদি কোনোভাবে পলিস্পার্মি হয় তাহলে কি হবে, সেলস ডাই অর ডেভেলপ অ্যাবনর্মালি। তাহলে প্রিভেনশন অফ পলিস্পার্মির মধ্যে ফার্স্ট ব্লক এবং সেকেন্ড স্লো ব্লক আমরা কাকে বলবো, এই অংশগুলো, ঠিক আছে, যেগুলো হাইলাইট করা আছে এই অংশগুলো ভালো করে পড়বে, রাইট। তাহলেই কিন্তু ফার্টিলাইজেশন একদম কমপ্লিট হয়ে যাবে। সুতরাং এই হচ্ছে ফার্টিলাইজেশন ডেভেলপমেন্টাল বায়োলজির সেকেন্ড ক্লাস। এর পরের দিন আমরা আলোচনা করব ক্লিভেজ, তারপরে ব্লাস্টুলেশন, গ্যাস্ট্রুলেশন, এই সমস্ত প্রসেস নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখনো সময় আছে, মনে হয় 8 তারিখ পর্যন্ত সময় আছে, তাই তো। যা হয়েছে ঠিক আছে, ভালোই হয়েছে। সুতরাং এবার এগুলো প্রিপারেশন নাও। হুম, ঠিক আছে তাহলে। হ্যাঁ বলো, পিএসসি। হ্যাঁ হ্যাঁ, সামনে পিএসসি আসছে, যে নোটসগুলো দিচ্ছে এগুলো ভালো করে করবে। আর কিছু কিছু অংশ আমি ইউটিউব চ্যানেলেও আমি আলোচনা করছি, ঠিক আছে, যেমন কিডনির ডেভেলপমেন্ট আমি আলোচনা করেছি। তার সঙ্গে সঙ্গে লাস্ট দেখবে কোরাল রিফ সম্পর্কে আলোচনা করা আছে। কোরাল রিফ প্রচুর কনফিউশন, এখনও নোটস তৈরি করে উঠতে পারিনি, কিন্তু যেটুকু পড়ে যেটা বুঝেছি সেটা আমি আলোচনা করেছি। ওইগুলো একটু দেখবে, দেখবে ওই টপিকসগুলো কমপ্লিট হয়ে যাবে তাহলে, ঠিক আছে। কোরাল রিফ, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, তখন বিভিন্ন টপিকসগুলো হচ্ছে আলোচনা করেছি, তাই না। হ্যাঁ, ঠিক আছে। আর তোমাদের, হ্যাঁ তোমাদের বলে দিই যে নেক্সট মানে তোমাদের তোমরা হয়তো কেউ কেউ পেমেন্ট করে দিয়েছো, তো আমি কাল পরশুর মধ্যে তোমাদেরকে আমি জয়েন করিয়ে দেবো, ঠিক আছে। এই ব্যাচে যেরকমভাবে বলা হয় যে 10 তারিখ পর্যন্ত ভ্যালিড থাকবে, আমি সব কিছু, এবং তোমাদের মেতে আমি যা যা ক্লাস নিয়েছি আবার যেরকম লিস্ট তোমাদের দিয়েছিলাম সেই লিস্ট আবার তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তারপরে মানে যা ক্লাস হয়েছে এই মাসে সেটা তোমাদেরকে দিয়ে দেবে, এবং আবার আমি নোটসগুলোকে রিসেন্ড করব, কারণ অনেক সময় তোমরা হারিয়ে ফেলো। আবার রিসেন্ড করব, তাহলে নোটসগুলো তোমরা ডাউনলোড করবে, এবং বারবার বলছি যে তোমরা কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবে, ঠিক আছে, হারিয়ে ফেলবে না নোটসগুলো। তোমরা হারিয়ে ফেলবে না জানি, তোমরা দায়িত্ব মানে দায়িত্ব আছে সেটা তোমাদের, কিন্তু তবুও নোটসগুলোকে ঠিকঠাকভাবে সংরক্ষণ করে রেখে দেবে, দেখবে কাজে লাগবে। এবং যে সমস্ত প্রশ্নগুলো যেমন মাদ্রাসাতে যেগুলো আছে সব কিন্তু আমার নোটেতে মেনশন, মানে মানে আমি অ্যাড দিচ্ছি না, ঠিক আছে, সব কিন্তু নোটসের মধ্যে থেকেই আছে, মানে এত রেঞ্জে নোটসটা করা আছে, তুমি সমস্ত প্রশ্নই কিন্তু পেয়ে যাবে, সব প্রশ্নের উত্তর। যে কোনো জায়গা তুমি খুলবে দেখবে যে সব কিছুই লেখা আছে, কনফিউশনের কোনো জায়গা থাকবে না, ঠিক আছে।